আমাদের ডেমোগ্রাফিক ট্রানজিশনটা সম্পর্কে আমরা কথা বলবো, কারেন্ট আরবান হেলথ সিনারিওটা কি সেটা দেখব, কেন আরবান হেলথ টিয়ার্ড কেয়ার মডেলটা আমাদের আসলে বেশি দরকার সেটা নিয়ে আমরা কথা বলবো, কম্পোনেন্টস গুলো কি এই সিস্টেমে, ফিজিবিলিটি অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, গ্লোবাল কিছু এক্সাম্পলস আমরা জানবো এবং কিছু রিকমেন্ডেশনস এট দ্য এন্ড। তো আমাদের ডেমোগ্রাফিক ট্রানজিশন যেটা আমরা জানি যে ওয়ার্ল্ডে এখন সব জায়গাতেই কিন্তু আরবান পপুলেশন ইজ ইনক্রিজিং, এবং বাংলাদেশে যদি টোটাল পপুলেশন আমরা ধরি অ্যাবাউট 180 মিলিয়ন, তার মধ্যে আরবান পপুলেশন কিন্তু মোর দেন 42%। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা জানতাম যে 10 ভাগ লোক বাস করে শহরে আর 90 ভাগ লোক বাস করে হলো গ্রামে। কিন্তু আমরা সময়ের সাথে সাথে আমরা দেখছি বিভিন্ন কারণে আরবান মাইগ্রেশন অনেক বেড়ে গেছে, এবং গ্রামাঞ্চল থেকে অনেক লোক আরবানে ধাবিত হচ্ছে কাজের বেলায় বা অন্যান্য সোশ্যাল কনটেক্সটেও তারা কিন্তু শহরমুখী হচ্ছে, এবং এখানে এখন মোর দেন 42% হচ্ছে আরবান পপুলেশন। এবং ঢাকা সিটিতে আমাদের বাংলাদেশে যদি পপুলেশন ডেন্সিটি আমরা বলি তাহলে 1300 লোক পার স্কোয়ার কিলোমিটারে বাস করে। সেখানে আপনারা দেখেন যে আমাদের ঢাকা শহরেই একমাত্র 23,000 লোকের উপরে পার স্কোয়ার কিলোমিটার। তো কাজেই কত আমরা মানে পপুলেশন আধিক্যের মধ্যে বাস করছি এবং সেটা আমাদের স্বাস্থ্যের জন্য কতটুকু হানিকর সেটা খুব সহজেই অনুমেয়। এবং একটা ডাইভার্স পপুলেশন কিন্তু আরবানে থাকে, আমরা সবাই খুব আরামায়াসে কিন্তু থাকছি না। আমাদের 47% অফ দ্য পপুলেশন কিন্তু স্লাম ডুয়েলার্স, সেটা পরিসংখ্যান 2018। কিন্তু এখন যদি আমরা বর্তমান সময় চিন্তা করি তাহলে কিন্তু আমাদের এই স্লাম ডুয়েলার্স এর সংখ্যা অনেক বেশি। কাজেই যেখানে স্লাম ডুয়েলার্স এর সংখ্যা বেশি তার মানে সেখানে আমরা খুব সহজেই অনুমেয় যে স্ট্যান্ডার্ড অফ লিভিংটা তেমন ভালো থাকবে না, এবং সেগুলো অনেক স্বাস্থ্য এবং সামাজিক যে চ্যালেঞ্জ বা ঝুঁকিগুলো আছে সেগুলো জন্ম দিচ্ছে প্রতিনিয়ত। এখানে আমরা একটা আরবান পপুলেশনের গ্রোথ চার্টটা দেখছি, এবং এখানে আমরা দেখছি যে এখানে যে 2050 সাল 30 সালে আমরা মনে করা হচ্ছে যে 30 যেটা আমাদের 50%-এরও উপরে আরবান পপুলেশন হবে, এবং 2038-এ দেখা যাবে যে প্রেডিকশন যেটা বলছে সেটা হচ্ছে আরবান পপুলেশন উইল এক্সিড দ্য রুরাল পপুলেশন। কাজেই আমাদের এই পপুলেশনের যত্ন নেওয়া, বিশেষ করে তাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে এটাকে আরো ইমপ্রুভ করা, এটা আমার মনে হয় যে আমরা অনেক পিছিয়ে আছি, এক মুহূর্ত এখন পিছিয়ে থাকা উচিত নয়। তো এটা অনেকটা এরকমই যে আমাদের লার্জেস্ট এই ছবিটা যেটা দেখাচ্ছে লার্জেস্ট আরবান অ্যাগ্লোমেরেশনস অফ পপুলেশন, কিভাবে বিভিন্ন শহরগুলাতে জনসংখ্যা বেশি, এবং দেখা যাচ্ছে যে 2.8 কোটি লোক 2030 সালের মধ্যে ঢাকা শহরে বসবাস করবে। সো এটা, আর যদি ইন সামারি যদি আমরা বলি, আমরা দেখি যে শুধু স্বাস্থ্য ঝুঁকি নয়, আমাদের পরিবেশগত ঝুঁকিও অনেক আছে আমাদের এই জনসংখ্যা যেভাবে আধিক্য দেখা গেছে এই কারণে। এবং আমরা দেখি যে 55% অফ দ্য আরবান ডুয়েলার্সদের কিন্তু ক্লিন ওয়াটারের কোনো প্রভিশন নাই, দে ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু ক্লিন ওয়াটার। এবং আর পপুলেশন ডেন্সিটি ঢাকায় তো আমরা বলেছি 23,000-এর উপরে পার স্কোয়ার কিলোমিটার। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের যত জনসংখ্যা তার 40% হচ্ছে আমাদের বাচ্চারা, চিলড্রেন গ্রুপের। তার মানে হচ্ছে যে আমাদের মোস্ট ভালনারেবল গ্রুপটা কিন্তু রয়ে গেল সেই মা এবং শিশুরা। এখন এই এই সিস্টেমের মধ্যে যে আমাদের কি চ্যালেঞ্জগুলো কি এটা একটু আমরা হাইলাইট করি। আমাদের যে আরবান হেলথ সিস্টেম আছে সেটা কিন্তু আনস্ট্রাকচার্ড, এবং আনইভেন হেলথ ফ্যাসিলিটি ডিস্ট্রিবিউশনটা আমরা দেখতে পাই। সেটা কিন্তু রুরাল এরিয়াতে যেরকম ভাবে সাজানো আছে, যেমন আমাদের একটা টায়ার লেভেল, একদম প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, এভাবে আমাদের পাবলিক সেক্টরটা সাজানো, এবং আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে একটি কমিউনিটি ক্লিনিক আছে, ইউনিয়নে আমাদের যেটা আছে ইউনিয়ন সাব সেন্টার অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার। কিন্তু আমাদের এই শহরাঞ্চলে যদি চিন্তা করি তাহলে কিন্তু আমাদের সেরকম কোনো স্থাপনা নেই, এরকম পপুলেশন কাভারেজ বেষ্টিত আমাদের কোনো স্থাপনা নেই। কয়েকটি প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার আছে, এছাড়া যেটা আছে সেটি হচ্ছে ফ্র্যাগমেন্টেড গভর্নেন্স, যেটা আমাদের পাবলিক অর্গানাইজেশন ছাড়াও এখানে যেগুলো আছে এনজিও সেক্টর কাজ করছে এবং প্রাইভেট সেক্টর কাজ করছে। শহর অঞ্চলের লোকরা তাহলে এই সমস্ত আমাদের সেক্টর থেকে কিন্তু সার্ভিসগুলা নিচ্ছে, এবং যেটা আমাদের পাবলিক
সার্ভিস, সেটার মধ্যেও আবার ফ্র্যাগমেন্টেড। কিরকম যে আমাদের কাজ হচ্ছে মেইনলি আমরা যে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, কিন্তু এছাড়াও আমাদের স্বাস্থ্য সেবাগুলো আরবান অঞ্চলে যারা দিচ্ছে সেই অনেক কিছু কিন্তু আমাদের সিটি কর্পোরেশন বা পৌর অঞ্চল বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এগুলো থেকেও সেবা দেওয়া হচ্ছে। দ্যাট ইজ হচ্ছে আন্ডার লোকাল গভর্নমেন্টের আন্ডারে। তো কাজে এখানেও কিন্তু আমাদের কি দেখতে পাই আমরা কিছু ইনকোঅর্ডিনেশন, সেটাতে আমরা পরে আসছি, এবং চ্যালেঞ্জেস কিন্তু সেখানেও আছে। এবং এই ইনসাফিসিয়েন্ট প্রাইমারি কেয়ার সেন্টার থাকার ফলে যেটা কি হচ্ছে, ইনসাফিসিয়েন্ট যেহেতু সেখানে, তাহলে আমাদের যে লোকবল যারা যাচ্ছে তারা ঠিক যাদের স্বাস্থ্য সমস্যা হচ্ছে তারা কিন্তু সঠিক জায়গায় যেতে পারছে না, এবং তাদের যে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে না গিয়ে তারা কিন্তু অন্যান্য বড় হাসপাতালগুলোতে সামান্য প্রাইমারি কেয়ারের জন্য তাদেরকে যেতে হচ্ছে। ফলশ্রুতিতে আমরা দেখতে পাই যে তাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার অনেক বেড়ে যায়, এবং সামগ্রিকভাবে কিন্তু আমাদের ন্যাশনাল সিনারিও চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এর ফলে আমাদের উইক রেফারেল পাথওয়ে, যেটা কন্টিনিউটি অফ দ্য কেয়ারও থাকে না। কন্টিনিউটি অফ দ্য কেয়ার না থাকলে যেটা হয়, প্রাইমারি কেয়ারটা সঠিকভাবে যদি না পায় তাহলে রোগগুলো শরীরে বাসা বাঁধে, বিস্তার লাভ করে, এবং আলটিমেটলি কিন্তু আরো অনেক কমপ্লিকেটেড হয়ে কিন্তু উনি তখন চিকিৎসা শরণাপন্ন হন, যেটা হয়তো অনেক আগেই সলভ করা যেত। এবং লিমিটেড ইন্টিগ্রেশন অফ হেলথ ডাটা হিন্ডারিং দ্য কোঅর্ডিনেটেড সার্ভিস ডেলিভারি। আর এই অপ্রতুলতার মধ্যে আমাদের কিন্তু ডাটা ইন্টিগ্রেশন বা ডাটা ডকুমেন্টেশন, দিজ আর নট পসিবল, যার ফলে যে আমরা একটা কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচে যে কাজ করা সম্ভব সেটা বাস্তবায়ন কখনোই হয়নি। এছাড়াও কিছু আরবান হেলথ চ্যালেঞ্জ যেগুলো আছে সেটা হচ্ছে ইনএকুইটেবল অ্যাক্সেস টু সার্ভিস অ্যান্ড হাই আউট অফ পকেট এক্সপেন্ডিচার। এটা একটুই বললাম। এটা আসলে এককভাবে কোনো যে কনসিকুয়েন্স, সেটার উপরে কিন্তু মাল্টিপল ফ্যাক্টরস এবং কনফাউন্ডার্স কাজ করে। তো সেটাই আমরা দেখতে পাচ্ছি যে আসলে সামগ্রিকভাবে যদি আমরা প্রত্যেকটা সেক্টরকে পাশাপাশি যেগুলো ক্রস কাটিং অ্যান্ড ইন্টারমিঙ্গল টু ইচ আদার, সেগুলো যদি সলভ করতে না পারি তাহলে কিন্তু আমরা একটা ভালো আউটকাম পাবো না। এবং ওয়াইড ভেরিয়েশন অফ হেলথ কেয়ার সার্ভিসেস, প্রোভাইডার টাইপস অ্যান্ড হেলথ সিকিং বিহেভিয়ার। আমরা বলি যে আমাদের রুগীদের হেলথ সিকিং বিহেভিয়ার ইজ ভেরি ডাইভার্সিফাইড, এবং দিজ আর নন সাইন্টিফিক ইভেন। কিন্তু এগুলোর জন্য কি তারা আসলে এককভাবে ওরা দায়ী? তা কিন্তু নয়। আসলে এই যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাই তো আমরা তাদের দোরগোড়ায় দিতে পারছি না, যার ফলে তাদের এক একজনের এক এক রকম হেলথ সিকিং বিহেভিয়ার। হেলথ কেয়ার প্রোভাইডারও কিন্তু তার মধ্যে বিভিন্ন রকমের চলে আসে। আমাদের দেখা গেছে যে কেউ যাচ্ছে ইনফর্মাল হেলথ কেয়ার প্রোভাইডারের কাছে, কেউ প্রফেশনালসদের কাছে যাচ্ছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে মানে রাইট পার্সনের কাছে কিন্তু যাওয়া হচ্ছে না, অ্যান্ড অ্যাট দ্য রাইট টাইম অলসো। এবং অ্যাবসেন্স অফ কম্প্রিহেন্সিভ হেলথ অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি সিস্টেম। এবং এটাও আরেকটা আমাদের চ্যালেঞ্জ আসলে, যে আমাদের আসলে কোনো হেলথ স্কিম নাই, ইন্স্যুরেন্স স্কিম নাই। সোশ্যাল হেলথ ইন্স্যুরেন্স স্কিম বলেন বা অথবা আমাদের যেগুলো নিজেরা যেগুলো একটা ইনস্টিটিউশনাল হেলথ স্কিমও থাকে অনেক সময়, সেগুলো কিন্তু আমাদের দেশে তেমন একটা প্রচলিত না বা খুব পপুলার না, যেটা আমরা চাইলেও কিন্তু গত কয়েক বছর ধরে সেটাকে আমরা বাস্তবায়ন করতে পারি নাই। তো এটাও আমাদের জন্য একটা চ্যালেঞ্জ আসলে, সেটাও আমাদের নজর দিতে হবে। অ্যান্ড শর্টেজ অফ এন অ্যাডিকুয়েট অ্যান্ড স্কিলড হেলথ ওয়ার্কফোর্স, এটা আমাদের সবসময় আছে। আমাদের আসলে ইমব্যালেন্স স্কিলড ওয়ার্কফোর্স সবসময় আছে। আমাদের ডাক্তার এবং ডাক্তারের সাথে যে আনুষঙ্গিক যারা সাপোর্টিভ আমাদের প্রফেশনালস লাগে, সেখানেও কিন্তু আমাদের আনুপাতিক হারে ঠিক বিপরীত চিত্রটা আমরা দেখতে পাই। আমাদের ডাক্তারের চেয়েও নার্সের সংখ্যা কম, নার্সের চেয়েও আমাদের হেলথ টেকনোলজিস্টের সংখ্যা কম, যেটা আসলে উল্টোটা হওয়া উচিত ছিল। কাজে এগুলোর জন্য কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা আমাদের আরবান পপুলেশনকে আমরা সঠিকভাবে দিতে পারছি না। সো দিজ আর দ্য ফিউ অফ দ্য চ্যালেঞ্জেস। এখন আমরা দেখি যে আমাদের আসলে লিডিং হেলথ ইস্যুস গুলা কি আরবান পপুলেশনের মধ্যে। আরবান পপুলেশনে তো হচ্ছে জনগণের একটা আধিক্য আছে, এটার একটা আউটবার্স্ট অবশ্যই আছে। আমাদের বিভিন্ন ধরনের ডিজিজ গুলা বেড়ে যাচ্ছে, আমাদের লাইফস্টাইল মডিফিকেশন হচ্ছে, বাট ইন আ নেগেটিভ ওয়ে। মডিফিকেশনটা আমরা পজিটিভ ওয়েতে জানা হচ্ছে, তার চেয়ে নেগেটিভ ওয়েতে অনেক বেশি হচ্ছে। আমাদের সোশ্যাল কনটেক্সটে আমরা দেখি আমাদের যে অ্যাভেলেবিলিটি অফ দ্য ভেরি ফাস্ট ফুড যেগুলো, সেগুলো একদম দোরগোড়ায়, স্বাস্থ্যসেবা দোরগোড়ায় নাই, কিন্তু আমাদের ফুড প্যান্ডা সবসময় আমাদেরকে ফাস্ট ফুড এনে দিচ্ছে। সো আমাদের আসলে স্লো ফুডে চলে যাওয়া উচিত। যাই হোক, এটা একটা প্রবলেম, আমাদের নন কমিউনিকেবল ডিজিজ। এবং এগুলোর জন্য আমরা দেখছি যে এখন আমাদের যে এপিডেমিওলজিক্যাল ট্রেন্ড
যেটা যে আমরা ডাবল বার্ডেন বলি, এবং এপিডেমিওলজিক্যাল ট্রানজিশনে আমরা দেখি যে নন কমিউনিকেবল ডিজিজগুলো টপ লিস্টেড বোথ ইন টার্মস অফ মরবিডিটি অ্যান্ড অলসো মর্টালিটি অ্যান্ড ডিসাবিলিটি। এর সাথে ইনফেকশাস ডিজিজ তো আছেই, এবং ইনফেকশাস ডিজিজ যতই আমাদের ভ্যাকসিন নতুন নতুন আসুক না কেন, এই লোডটা কিন্তু আমাদের বেড়ে যাচ্ছে। এটা বেড়ে যাওয়ার কারণ হলো আমাদের যে ইকোসিস্টেমে যে ডাইভার্সিটি, ইনইকুইলিব্রিয়াম, এগুলোর সাথে জীব বৈচিত্র্য এবং প্রকৃতির মধ্যে যে ভারসাম্য, সেটা আমরা একেবারেই বজায় রাখতে পারছি না। যার ফলে আমরা কয়েক বছর আগে দেখলাম কোভিড ইনফেকশন এসেছে অ্যাজ প্যান্ডেমিক। এরপরেও ডেঙ্গুটা কিন্তু এখন আমাদের দেশে এপিডেমিক এন্ডেমিক দুভাবেই চালু আছে। এরকম বিভিন্ন ডিজিজ আমরা দেখি, মাঝে মাঝেই আমরা আতঙ্কিত হয়ে যাই। সো ইমার্জেন্স অফ দ্য নিউ ইনফেকশাস ডিজিজেস অ্যান্ড রিমার্জেন্স অফ দ্য ইনফেকশাস ডিজিজেস, এগুলো নিয়ে আমরা প্রতিনিয়তই কিন্তু আতঙ্কে থাকছি। এছাড়াও ফুডবর্ন ডিজিজ আছে, ওয়াটারবর্ন ডিজিজ আছে, ম্যালনিউট্রিশনাল প্রবলেম তো আছেই, তবে একটা যেটা এখন অ্যাড হয়েছে বেশি সেটা হচ্ছে ওবেসিটি। ওবেসিটি যদি আমরা বলি যে আমরা বলবো যে শহর অঞ্চলে ডেফিনেটলি বেশি, এবং এর যে রিস্ক ফ্যাক্টর অফ ওবেসিটি যেগুলো, সেগুলো কি কারণ, এগুলো তো আমরা জানি। আর মেন্টাল হেলথ প্রবলেম, এরপরে যেমন ইমার্জিং ইস্যুর মধ্যে মানে লিডিং হেলথ ইস্যুজ এর মধ্যে মেন্টাল হেলথ প্রবলেমটা হচ্ছে এখন খুবই বেশি। এবং আমরা জানি যে মেন্টাল হেলথটাকে এখন নন কমিউনিকেবল ডিজিজের বাইরে এটাকে ডেজিগনেট করে আলাদাভাবে এটা ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। তো এইগুলাও আমাদের আরবান হেলথ কেয়ারের মধ্যে আসা উচিত। দেন অ্যাক্সিডেন্টস, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টস, ফায়ারিং, আমাদের অনেক সময় এখন আমরা দেখি প্রতিনিয়ত আমাদের যেগুলো আগুন লাগছে অনেক জায়গাতেই, অ্যান্ড ভায়োলেন্স। আর ক্লাইমেট ইম্প্যাক্টস এর কিন্তু একটা হিউজ আমাদের একটা ডিজিজ বার্ডেন হয়ে যাচ্ছে ডে বাই ডে, স্লোলি অথবা অ্যান্ড ইমিডিয়েটলি অলসো। এটা লেট ইফেক্টও আছে আর ইমিডিয়েট ইফেক্ট, যেমন হিট, কয়দিন আগেই আমরা দেখলাম হিট ওয়েভ, গত বছরও আমরা দেখেছি, এগুলো আগে এতটা ছিল না। এবং ফ্রিকুয়েন্ট অ্যাটাক অফ ডিজাস্টার্স, এগুলোও আমরা দেখতে পাচ্ছি। ভেক্টরবর্ন ডিজিজ গুলা তো বেড়েই যাচ্ছে। তো হেলথ ইস্যুজ এর মধ্যে আমরা বলবো যে এগুলো খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও কিছু সোশ্যাল ইস্যুজ আছে, সেগুলো তো রিলেটেড টু পোভার্টি, ওভারক্রাউডিং, এবং এগুলোর সাথে ডিজিজ অকারেন্সও অনেক বেশি। এগুলো আমরা এপিডেমিওলজিক্যাল রিলেশনশিপটা আমরা জানি, সো এখানে আমরা এটা স্কিপ করি। এখন কারেন্ট হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমে আমরা যেটা দেখি আসলে, যে আমাদের শহরাঞ্চলে বেশিরভাগ লোক কিন্তু প্রাইভেট সেক্টর থেকে আসলে সেবাটা নেয়। 65%, হ্যাঁ, যেটা আমাদের প্রাইভেট হেলথ কেয়ার প্রোভাইডার্স, তারা স্বাস্থ্য সেবাটা দিচ্ছে। এবং এখানেও আবার মিনিস্ট্রি বাইফার্কেটেড হয়ে যাচ্ছে, যেটা আমরা একটু আগে বললাম। তো কাজেই এই জিনিসগুলো থেকে আমাদের একটা ব্যতিক্রম, এবং এটা যেটা আমরা বলবো যেটা হলো খুবই গণমুখী একটা সিস্টেমের মধ্যে আসা উচিত, এবং সেটাকে আমরা বলি যে টিয়ার্ড হেলথ কেয়ার সিস্টেম, যেটা যেটা একটা স্ট্রাকচার্ড হেলথ কেয়ার সিস্টেম, যেটা বিভিন্ন স্তরে বিন্যস্ত থাকবে। এবং এটার মধ্যে যদি আমরা দেখি এখানে, তাহলে ঠিক একই রকম আমরা যেরকম ভাবে আমাদের গ্রামাঞ্চলে সেবাটা দিয়ে থেকেছি, যেমন কমিউনিটি লেভেলটা প্রথম, তারপরে প্রাইমারি কেয়ার সেন্টার, দেন সেকেন্ডারি কেয়ার হসপিটাল অ্যান্ড টার্শারি রেফারেল সেন্টার, এইভাবে যদি আমরা শহরে আমাদের টিয়ার্ড হেলথ কেয়ারটাকে বিন্যস্ত করতে পারি, তাহলে কিন্তু আমরা মনে হয় যে আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। এবং এর বেনিফিট গুলো আমার মনে হয় সবাই জানেন, তারপরেও জাস্ট আমরা একটু রিক্যাপ করি যে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট কেয়ার অ্যাট দ্য রাইট লেভেল। আসলে আপনারা দেখতে পেয়েছেন যে ভিডিওটাতে আমাদের ওখানে যারা প্রাইমারি কেয়ার সেন্টারে যারা ভিজিট করেছে বা যারা পেশেন্ট যারা ছিলেন, তারা কিন্তু ভাগই আমরা দেখেছি যে যারা একটু সুবিধা বঞ্চিত পপুলেশন গ্রুপ, তাদের মধ্য থেকেই সেবাগুলো বেশি নিচ্ছে। কাজে এবং আমাদের এখানে স্লাম ডুয়েলার্স এর সংখ্যা মোর দেন 50% অফ দ্য আরবান ডুয়েলার্স। তো কাজেই বিশাল একটা পপুলেশন সংখ্যা, এবং সেখানে আমার মনে হয় যে এই যে রাইট টাইমে রাইট কেয়ারটা দিতে আমরা পারবো যদি আমরা টিয়ার্ড হেলথ কেয়ার সিস্টেমের মধ্যে যাই। তারপরে ইমপ্রুভড অ্যাক্সেস টু প্রিভেনশন অ্যান্ড আর্লি কেয়ার। আসলে আমরা যখনই আমরা একটা ইয়ের মধ্যে যাই, একটা হেলথ কেয়ার সিস্টেমের মধ্যে যাই, তখন আমরা কিন্তু আমাদের যখন অসুখ হয় তখন আমরা আসলে ডাক্তারের সেবাটা নেই। আমরা কিন্তু প্রিভেন্টিভ হেলথ কেয়ার অথবা আর্লি কেয়ার, যেখানে রোগটা হয়তো একদম শুরু হচ্ছে, সেটা হয়তো আমরা সময় মতো আমরা যদি ডিটেক্ট করতে পারি তাহলে একবারেই ভালো হয়ে যেত, সেটা কিন্তু পাই না। কাজে এই যে আমরা সেটাও কিন্তু আমরা পারবো যদি আমরা এই টিয়ার্ড সিস্টেমের মধ্যে যাই। ইমপ্রুভড অ্যাক্সেস টু, যেমন অ্যাওয়ারনেস, প্রিভেন্টিভ কেয়ার অ্যান্ড প্রমোটিভ কেয়ার, এগুলো আমরা
প্রোভাইড করতে পারবো। দেন ইফেক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট ইকুইটেবল ইউজ অফ রিসোর্সেস, আমরা এখানে বলি 3E। রিসোর্সের বেলায় 3 ইজ ভেরি ইম্পর্টেন্ট: এফিসিয়েন্সি, ইফেক্টিভনেস অ্যান্ড ইকুইটেবিলিটি। কাজে এই জিনিসগুলো কিন্তু তখন আমরা কিছুটা অনেকটা ইমপ্লিমেন্ট করতে পারবো। বেটার পপুলেশন হেলথ আউটকাম, অবশ্যই যখনই আমরা এই সার্ভিসগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি দিতে পারবো তখন একটা বেটার হেলথ আউটকাম আমরা এক্সপেক্ট করব। রিডিউস প্রেশার অন টার্সিয়ারি হসপিটাল, এখন আমরা দেখি যে সামান্য প্রাইমারি কেয়ারের জন্য তারা চলে যাচ্ছে টার্সিয়ারি কেয়ারে অথবা সেকেন্ডারি কেয়ারে। কাজে এই প্রেশারটা আমরা কমাতে পারবো এবং কস্ট ইফেক্টিভ হবে আমাদের হলো আমরা খুব অল্প খরচে তাদের চিকিৎসা সেবা অথবা স্বাস্থ্য সেবাটা দিতে পারবো এবং রেফারেলের একটা স্ট্যান্ডার্ডাইজেশন গ্র্যাজুয়ালি আমরা ডেভেলপ করতে পারবো। তো এরকম অনেক বেনিফিট আছে আসলে টায়ার্ড সিস্টেমের, সেগুলো হয়তো আপনারা সবাই জানেন। তো আমি এখন চলে যাচ্ছি যে আমাদের ফোকাসিং এরিয়া, আমরা যে এই যে কয়েকটা টিয়ার লেভেল আলাপ করলাম, তাহলে 1-এ কি থাকবে? টিয়ার 1-এ যেটা থাকবে, যেটা আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, হেলথ প্রমোশনাল অ্যান্ড এডুকেশনাল, এবং আমরা দেখি যে অনেক আমাদের নন কমিউনিকেবল ডিজিজ গুলো এগুলো কিন্তু প্রিভেন্টেবল। মোস্ট অফ দ্য হেলথ প্রবলেমস আর প্রিভেন্টেবল, বাট আমাদের যেটা আছে নলেজ গ্যাপ আছে। সো হেলথ অ্যাওয়ারনেস এবং ডোর টু ডোর স্ক্রিনিং প্রোগ্রামটাও আমাদের এই কমিউনিটি লেভেলে যারা কমিউনিটি হেলথ ওয়ার্কফোর্স থাকবে তাদের দ্বারা করা সম্ভব। এবং হাইপারটেনশন স্ক্রিনিং, ডায়াবেটিস এবং রেসপিরেটরি ইলনেস, এগুলো কিন্তু স্ক্রিনিং এর মধ্য দিয়ে আর্লি ডিটেকশন করা যায়। দেন কমিউনিটি হেলথ ভলান্টিয়ার ইনভলভমেন্ট এবং কমিউনিটি এনগেজমেন্ট। আমরা জানি যে কমিউনিটি এনগেজমেন্ট একটা খুব ইফেক্টিভ টুল ফর কমিউনিটি মোবিলাইজেশন। তো আমরা যে হেলথ রেভলিউশন আনতে চাই, আসলে কমিউনিটি এনগেজ না করলে এটা সম্ভব না। বিশেষ করে আমাদের যারা ইয়াঙ্গার জেনারেশন অফ পপুলেশন, তাদেরকে যদি আমরা এইভাবে এনগেজ করতে পারি, তারা একটা কনস্ট্রাকটিভ কাজে যদি ছোটবেলা থেকেই ইনভলভ থাকে, আলটিমেটলি কিন্তু এটার ইম্প্যাক্টটা আমরা ফিল করব এবং এটা আমরা সহজেই দেখতে পাবো কয়েক বছরের মধ্যে। এবং আমি বলবো এখানে ইন্টিগ্রেট করা যেতে পারে স্কুল হেলথ প্রোগ্রামকে অলসো। দেন ইমপ্লিমেন্টেশনের বেলায় আমরা দেখি যে এই প্রোগ্রামগুলো আসলে পাবলিক সেক্টরকে নিয়ে একা করা সম্ভব না, সেই জন্য আমাদের এনজিও প্রোগ্রামগুলোও লাগবে। এনজিও প্রোগ্রামগুলোকে ইন্টিগ্রেট করতে হবে আমাদের পাবলিক প্রোগ্রামের সাথে। এবং আপনারা অনেকেই জানেন যারা যারা কাজ করছেন, আরবানের ব্র্যাকের আরবান হেলথ কেয়ার প্রোগ্রাম আছে, তারপরে আলো ক্লিনিক আছে, মেরি স্টোপস আছে, এরকম সূর্যের হাসি আছে, যেটা ম্যাডামের হাত ধরেই, হালিদা ম্যাডামের হাত ধরেই সেটা শুরু হয়েছিল। তো আমার মনে হয় যে এইভাবে যদি আমরা ইন্টিগ্রেটেড ওয়েতে কাজ করতে পারি, তাহলে এই টিয়ার 1টাকে আমরা ভালোভাবে সাজাতে পারবো। এবং এরপরে টিয়ার 2-তে আরবান প্রাইমারি কেয়ার সেন্টার গুলো, যেখানে বেসিক ডায়াগনোসিসটা হবে এবং ক্রনিক ডিজিজ শনাক্ত হওয়ার পরে সেগুলো ট্রিটমেন্ট অ্যান্ড ফলো আপ হবে। ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার, মেন্টাল হেলথ স্ক্রিনিং, এবং এগুলো থাকবে ওয়ার্ড লেভেলে। কাজে আমাদের ওয়ার্ড লেভেলে গ্রামাঞ্চলে যে কমিউনিটি ক্লিনিক করেছি, পর্যায়ক্রমে আমাদের কিন্তু ওয়ার্ড লেভেলে আমাদের প্রাইমারি কেয়ার সেন্টার গুলো আস্তে আস্তে প্রতিষ্ঠা করতে হবে এবং এগুলোতে আমাদের যে জিপি প্র্যাকটিশনার যারা আছে, জেনারেল প্র্যাকটিশনার, তাদের পোস্টিং থাকতে পারে। তো এখানে কিন্তু একটা হেলথ সিস্টেম রিমডেলিং এর বিষয় চলে আসবে। আমাদের আসলে এখানে ডাক্তারদের সহযোগিতা সবচেয়ে আগে দরকার, তাদের এই সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে, তাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। কাজে এখানেও আমি মনে করি যে একটা নবজাগরণ সৃষ্টি করতে হবে আমাদের হেলথ প্রফেশনালসদের জন্য। তারপর টিয়ার 3-তে সেকেন্ডারি আরবান হসপিটাল, এখানে রেফারেলটা চলে আসছে। আসলে এখানে স্পেশালিস্ট ওনারা থাকবেন, কনসালটেন্টসরা থাকবেন, ইমার্জেন্সি কেয়ার, অবস্টেট্রিক অ্যান্ড সার্জিক্যাল কেয়ার, এবং যারা রেফার্ড হয়ে আসবে টায়ার 1 and 2 থেকে, তাদের এখানে চিকিৎসা হতে পারে। আর বিল্ড অন এক্সিস্টিং পাবলিক হসপিটাল, আমাদের তো অনেক হসপিটালই আছে এই লেভেলে, কাজে সেগুলোকে আমরা ক্যাপাসিটি এক্সপ্যান্ড করে ওইভাবে আমরা ডেজিগনেটেড করে দিতে পারি। দেন টিয়ার 4 যেটা, সেটা হলো স্পেশালাইজড সার্ভিস যেগুলো আছে, অ্যাডভান্স ডায়াগনোসিস যেগুলোতে দরকার, যেমন কার্ডিওলজি, অঙ্কোলজি বা নেফ্রোলজি, এই ধরনের যে পেশেন্ট, তারা এই সার্ভিসগুলো এখান থেকে পেতে পারেন। তাছাড়া টিচিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট গুলো, এগুলাতে এই কাজগুলো হবে এবং এখান থেকে তারা কোনো ফিডব্যাক আমরা দিতে পারি। এবং সো আমাদের এই যে লিঙ্কেজ সিস্টেমটা যদি কাজ করে, রেফারেল সিস্টেমটা যদি কাজ করে, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা যে টিয়ারের সাথে এক একটা অন্যান্য টিয়ারের একটা সংযুক্তি থাকবে এবং সেটা কিন্তু আমাদের যে পেশেন্ট ফ্লো যেটা এবং পেশেন্ট ফলো আপ যেটা, সেটার মধ্যে একটা চেইন অফ কমান্ড থাকবে। তো কাজে পেশেন্ট ফ্লোটা, যেখানে আমরা একটু আগে যেটা বললাম, এইভাবে উই ক্যান ফলো একদম কমিউনিটি স্ক্রিনিং থেকে শুরু করে হি ক্যান বি রেফার্ড টু টার্সিয়ারি লেভেল অর সেকেন্ডারি লেভেল, সেটা বিবেচনা করা হবে তার কন্ডিশনের উপরে।
এবং এটাতে আমাদের ওভারক্রাউডিং ইন দ্য বিগ হসপিটালস আমরা কমাতে পারবো, এবং কন্টিনিউটি অফ দ্য কেয়ার। আমরা প্রাইমারি কেয়ারের বেলায় 4C মনে করি যে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কন্ট্যাক্ট, মানে ফার্স্ট কন্ট্যাক্ট, একটা হচ্ছে কন্টিনিউটি, একটা হচ্ছে কম্প্রিহেন্সিভনেস, আর একটা হচ্ছে কোঅর্ডিনেশন। তো এই 4C যদি আমরা এস্টাবলিশ করতে পারি, তাহলে অটোমেটিক্যালি কিন্তু প্রত্যেকটা লিঙ্কেজ অ্যাপ্রোপ্রিয়েটলি কাজ করবে। সো দিস ইজ দ্য সিনারিও অফ দ্য রেফারেল সিস্টেম, যে এখানে বিভিন্ন, এখানে আমাদের যেমন স্যাটেলাইট ক্লিনিক আছে, এখানে আমাদের যেগুলো আমাদের কিছু ডিসপেন্সারি মতো আছে, আরবান ডিসপেন্সারি। আবার এখানে কিছু বস্তিতে গিয়ে ওনারা যেটা সার্ভে করছে এবং হেলথ স্ক্রিনিং করছে, আপনারা দেখতে পাচ্ছেন হাইপার টেনশন স্ক্রিনিং করছে। এরকম প্রোগ্রামগুলো যেগুলো সব সময় চালু থাকবে অ্যারাউন্ড দ্য ইয়ার, এবং সেগুলো আবার রেফারেল সিস্টেমের মধ্য দিয়ে পরবর্তীতে আমরা একটা পেশেন্টের কমপ্লিট একদম শুরু থেকে শেষ পর্যন্ত তার সকল রেকর্ডগুলো থাকবে একটা ডেটা সিস্টেমের মধ্যে। এরপরে হলো যেটা আমরা ফিজিবিলিটি ইন বাংলাদেশ, সেটা ফিজিবিলিটির কনটেক্সটে যদি আমরা চিন্তা করি, আসলে আমাদের প্রথমে যেটা লাগবে পলিটিক্যাল কমিটমেন্ট। সো এখানে আমাদের যে গভর্নমেন্টের, আমরা যেটা দেখতে পাচ্ছি এখন ইন্টারিম গভর্নমেন্ট এ নিয়ে কথা বলছে, এবং আমরা একটু পরে দেখব যে ওনাদের এরই মধ্যে 100টা প্রাইমারি কেয়ার সেন্টার বিভিন্ন ওয়ার্ডে প্রতিষ্ঠা করার জন্য ওনারা অলরেডি বলেছেন। তো আমার মনে হয় গভর্নমেন্ট যদি এখানে কমিটেড থাকে, সাথে অন্যান্য যেগুলো কো ফাইন্যান্সার্স যারা আছে, এনজিও এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এডিবি বা ওয়ার্ল্ড ব্যাংক, তাদের হয়তো সহযোগিতা তো লাগবেই। এটা তো সবসময় আমাদের যে কোনো কার্যক্রমে হয়ে থাকে। তো কাজে এটা এটা ইট ইজ ফিজিবল, আমরা বলবো ফিজিবল যদি সদিচ্ছা থাকে। আর যেগুলো আছে সেগুলো একটা ফাঁকে। তো এটা হচ্ছে কম্পোনেন্ট কম্পোনেন্ট, আর কিছুই নয়। যেটা আমরা একটু আগে আলাপ করলাম, সেটা হচ্ছে আমাদের যেটা লাগবে কমিউনিটি লেভেলে কমিউনিটি হেলথ কেয়ার ওয়ার্কার্স, প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার্স। এটা হচ্ছে আমাদের টায়ার 2 অ্যান্ড টায়ার 3, অ্যান্ড টায়ার 3 থেকে আমাদের পেশেন্ট ট্র্যাকিং শুরু হয়ে যাচ্ছে, এবং একই সাথে টায়ার 4এও চলবে। এবং এইখানে আমাদের হেলথ ইনফরমেশন সিস্টেমটাকে খুব স্ট্রেনথেন করতে হবে, এবং ডিজিটাল হেলথ অ্যান্ড ডেটা ইন্টিগ্রেশন, এই জিনিসটা আমাদের প্রত্যেকটা সেন্টারে আসলে স্ট্যাবলিশ করতে হবে। না হলে আমাদের ওয়ার্কলোড আসলে অনেক বেড়ে যাবে, এটার ফলো আপ হবে না, কন্টিনিউটি অফ দ্য কেয়ার থাকবে না। আর প্রাইভেট পিপিপি যেটা আমরা বলি, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, এটা তো এখন আমাদের সর্বক্ষেত্রে প্রযোজ্য। ম্যাডাম আমি তো একটু মনে করেন ডিজিটাল আমাদের। হেলথ অ্যান্ড ডেটা ইন্টিগ্রেশন হ্যালো। সময়। হ্যাঁ আচ্ছা, ম্যাডাম, হ্যাঁ থ্যাংক ইউ। একদম শেষ হ্যাঁ, থ্যাংক পর্যায়ে ইউ। আর কি। শেষ পর্যায়ে, ওকে ডক্টর জাহিদ, থ্যাঙ্কস। হ্যাঁ, আমাদের যেটা ডিজিটাল অ্যান্ড হেলথ ডেটা ইন্টিগ্রেশন, এটা সম্পর্কে আমরা বলবো কিছুটা। আমরা তো শুরু করেছি, চালু আছে বিভিন্ন সেন্টার ওয়াইজ। এটাকে আরো আমাদের এক্সপ্যান্ড করতে হবে। এই ব্যাপারে আমাদের টেকনোলজিক্যাল সাপোর্ট যেভাবেই আমাদের লাগে, সেটা আমাদের মনে হয় এই ক্ষেত্রে আমাদের নজর অবশ্যই দিতে হবে। এবং মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন, সেটা তো আছে, আমাদের কি ইন্ডিকেটরস গুলো রেগুলারলি ফলো আপ করতে হবে, সেটা আমি স্কিপ করে যাই, অসুবিধা নাই। ফাইন্যান্সিং অলরেডি আমরা বলেছি আমাদের। এছাড়া আমাদের ইন্স্যুরেন্স নতুন যেটা এসেছে, আমাদের ফাইন্যান্সিং এর জন্য আমাদের ইন্স্যুরেন্স স্কিমটা চালু করতে হবে। এই জন্য অ্যাওয়ারনেসটা এখন থেকেই আমাদের তৈরি করতে হবে। এবং পুয়ার পেশেন্টসদের জন্য বা পুয়ার পপুলেশনের জন্য হেলথ ইন্স্যুরেন্স আর ভাউচার স্কিম, যেটা যেটা ম্যাটার্নাল হেলথের জন্য চালু ছিল, এরকম আমরা ভাউচার স্কিম চালু করতে পারি। সো এখানে আমরা বলবো যে আমাদের এই ইয়ের সাথে, আরবান হেলথ কেয়ারের সাথে আমাদের আমাদের ইউনিভার্সাল হেলথ কাভারেজ অবশ্যই একটা লিঙ্কেজ আছে। ইউনিভার্সাল হেলথ কাভারেজ, যেটা আমরা পপুলেশন কাভারেজ নিয়ে বলছি, সার্ভিস কাভারেজ এন্ড ফাইন্যান্সিয়াল কাভারেজ। তো এবং আমরা সবাইকে এটা ইনক্লুসিভনেস এর মধ্যে থাকবো। তো কাজেই সেটা যদি আমরা আরবান হেলথ কেয়ারটাকে খুব কস্ট ইফেক্টিভলি আমরা দেশে আমাদের শহর অঞ্চলে এটাকে শুরু করে দিতে পারি, তাহলে অবশ্যই আমরা মনে করি যে আমার 2030 সালের মধ্যে না হলেও আমরা হয়তো অনেকটাই এগিয়ে যাব ইউনিভার্সাল হেলথ কাভারেজ অর্জনের জন্য। আমরা কিছু এক্সাম্পল বলেছি, ব্রাজিল, রুয়ান্ডা, থাইল্যান্ড, কেনিয়া, এই সমস্ত কান্ট্রি। সেখানেও কিন্তু এই যে টিয়ার্ড সিস্টেমটা খুব কার্যকরী ছিল, এবং সেখানে কমিউনিটি হেলথ ওয়ার্কার তাদের সমন্বয়ে, এবং যে টিয়ার্ড সিস্টেম, এবং ইসলামে তাদের অনেক অ্যাক্টিভিটি আছে আফ্রিকান অনেক কান্ট্রিতে। কাজে এই সম্মিলিতভাবে এই স্ট্র্যাটেজিগুলো অ্যাডপ্ট করে কিন্তু অন্যান্য কান্ট্রি অলরেডি দে অ্যাচিভড
যে গুড আরবান হেলথ কাভারেজ, যেটা স্বাস্থ্য ব্যবস্থা তারা ইমপ্লিমেন্ট করতে পেরেছে। তো দিজ আর দ্য গুড এক্সাম্পলস। আর আমাদের রিপোর্টে যেটা রিফর্ম কমিশন যে রিপোর্ট দিয়েছে, ওনারা কিছু কিছু জায়গায়, যেমন এটা রিমডেলিং অফ দ্য আরবান হেলথ কেয়ার, এটাকে ওনারা অবশ্যই খুব জোর দিয়েছেন ওনাদের প্রতিবেদনে। আর পিএইচসি লেজিসলেশন, এটাও তৈরি করার ব্যাপারে কাজ চলছে। শুধু সংবিধানে থাকলে হবে না, এটাকে আইনে পরিণত করতে হবে, সেই ব্যাপারে কাজ চলছে। এবং ইনক্লুসিভনেস অফ এনজিও অ্যান্ড ডোনার অর্গানাইজেশনস ফর আরবান হেলথ কেয়ার ফাইন্যান্সিং, এই ব্যাপারে ওনারা মতামত দিয়েছেন। অ্যান্ড লাস্টলি কি রিকমেন্ডেশন আমার কয়েকটা যেটা ছিল, সেগুলো হয়তো আপনারা আবার আমার পরে আলোচনায় আসবে। যে আমাদের আরবান হেলথ স্ট্র্যাটেজি অ্যান্ড ফাইন্যান্সিং প্ল্যান, এটা অলরেডি ওয়ার্কিং। স্ট্রেনথেনিং আরবান প্রাইমারি হেলথ কেয়ার, এটা এটা তো আছেই, কাজ শুরু হলেও আরো এটাকে ফাস্ট করতে হবে। ওয়ার্কফোর্স ট্রেনিং অ্যান্ড ইনসেন্টিভ, এখানে আমরা দেখি যে যারা সিটি কর্পোরেশনের ডাক্তার যারা কাজ করে, তারা খুব ফ্রাস্ট্রেটেড এবং তাদের কোনো ইনসেন্টিভ বাকি। কাজে আমাদের এগুলোকে আসলে ওনাদেরকেও কিন্তু আমাদের আসলে হেলথ মিনিস্ট্রির আন্ডারেই নিয়ে আসতে হবে। সেখানে হয়তো সেবাটা দেওয়া যেতে পারে, বা অন ডেপুটেশনে এখানে যারা বিজ্ঞ আছেন, আমাদের যারা পলিসি মেকারদের সাথে কাজ করেন, তারা মনে হয় এই জিনিসে একটু আমার মনে হয় ইন্টারভেন করা দরকার। এই যে ডক্টর স্যাটিসফ্যাকশন লেভেল ইজ ভেরি পুয়ার যারা এই অন্য মিনিস্ট্রির আন্ডারে কাজ করে। কাজে সেখানে যদি তাদেরকে আমরা ইনসেন্টিভস বা অন্য কোনোভাবে প্রণোদনা না দিতে পারি, এই জায়গাটাকে আমরা আসলে উত্তরণ ঘটাতে পারবো না। ডেটা ড্রিভেন ডিসিশন সিস্টেম, দেন ট্রেন অ্যান্ড ডিপ্লয় আরবান কমিউনিটি হেলথ ওয়ার্কার, এখানে একটা বড় কাজ আছে আরবান হেলথ ওয়ার্কারদের তৈরি করার ব্যাপারে। বিল্ডিং রেফারেল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড আইসিটি, যেগুলো আমরা আমাদের বক্তব্যে ছিল আসলে। স্ট্যাবলিশ এ ডেডিকেটেড আরবান হেলথ ডাইরেক্টরেট, এটা একটা করা গেলে খুব ভালো হয়। এটা হয়তো বিভিন্ন প্রস্তাবনায় আসতে পারে সামনে, যে ডাইরেক্টরেট অফ আরবান হেলথ, এটা একটা আলাদা থাকা উচিত। অ্যান্ড ইন্টিগ্রেটেড হেলথ ইনফরমেশন সিস্টেম, আরবান এইচআইএস সেটা, অ্যান্ড ক্লিয়ার অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড মনিটরিং ফ্রেমওয়ার্ক, এবং এস্টাবলিশিং পিএইচসি লেজিসলেশন, যেগুলো আমাদের রিফর্ম কমিশনের রিকমেন্ডেশনও এসেছে। তো আমি বলবো যে এইটুকু ছিল। আর টেক হোম মেসেজ আমরা কনক্লুশনে বলতে পারি যে ট্রান্সফর্মিং আরবান হেলথ থ্রু এ টিয়ার্ড সিস্টেম ইজ নেসেসারি, it is feasible with political commitment, cost effective, scalable, evidence based, বিকজ আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল কান্ট্রি ইয়েতে দেখেছি যে বিভিন্ন দেশ কিভাবে এটাকে অ্যাডপ্ট করে উন্নতি করেছে আরবান পপুলেশনের হেলথ সিস্টেমের জন্য, এবং রিকোয়ার স্ট্রং গভর্নেন্স এন্ড ফাইন্যান্সিং অ্যান্ড টেকনোলজি। তো আমি সব শেষে একটি ভিডিও আমি সজীবকে বলবো একটু প্লে করতে, 2 মিনিট। এর মধ্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। বিশেষায়িত হাসপাতালে চাপ কমাতে রাজধানীর 100 ওয়ার্ডে প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র করছে সরকার। সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত মিলবে চিকিৎসা। বিনামূল্যে নেওয়া যাবে চিকিৎসকের পরামর্শ আর ওষুধ। কম খরচে থাকছে রোগ নির্ণয়ের ব্যবস্থাও। স্বাস্থ্য বিভাগ বলেছে 6 মাসের মধ্যেই চালু হবে এই সেবা। প্রায় 2.5 কোটি মানুষের বসবাস রাজধানী ঢাকায়। বিপুল এই জনগোষ্ঠীর জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র নেই বললেই চলে। ফলে প্রতিদিন হাজারো রোগী ছোটখাটো সমস্যা নিয়েও ভিড় করেন বিশেষায়িত বিভিন্ন হাসপাতালে। এতে গুরুতর রোগীদের পড়তে হয় বিড়ম্বনায়। রাজধানীর 129টি ওয়ার্ডের 100টিতে চালু হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। প্রতিটিতে 5 জন চিকিৎসক ছাড়াও থাকবেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট। ইসিজি সহ থাকবে জরুরি পরীক্ষা নিরীক্ষা এবং নমুনা সংগ্রহের ব্যবস্থা। ফার্মেসি থেকে প্রায় 150 ধরনের জরুরি ওষুধ মিলবে বিনামূল্যে। একটা উদাহরণ তৈরি করা বাংলাদেশে, যে আসলে অত্যাবশ্যক ওষুধের সরবরাহ যদি নিশ্চিত করা যায়, সেটা আসলে সামগ্রিক ওষুধ বাজারে এবং মানুষের ঘাট থেকে আসলে যে আউট অফ পকেট, যেটা বারবার বলি, এটা সরানোর ক্ষেত্রে সবচেয়ে কার্যকর ইন্টারভেনশন হচ্ছে ওষুধকে বিনামূল্যে দিয়ে দেওয়া। হেলথ ইজ এ পাবলিক গুড, এই ডিক্লারেশনের একটা স্টেপ হচ্ছে আসলে এই রেফারেল সিস্টেম, যেটার মধ্য দিয়ে আসলে এটাকে বাস্তবায়ন করা বা দৃশ্যমান করার চেষ্টা করা হবে। প্রয়োজনে রোগীকে বিশেষায়িত হাসপাতালে পাঠাবে সেবা কেন্দ্রগুলো, আর দিনে এসব কেন্দ্রে কমপক্ষে 100 জন সেবা পাবেন। ধারাবাহিকভাবে সব শহরে এই সেবা চালু করতে চায় সরকার।
এটা আসলে দুই দিক থেকেই সুবিধা। একে হচ্ছে মানুষ তার দোরগোড়ায় সেবাটা পাচ্ছে, দ্বিতীয়ত আবার তিনি সেখান থেকে যখন হাসপাতালে যাচ্ছেন সত্যিকারের প্রয়োজনে, এখন যে ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ওইটা আসলে সত্যিকারের প্রয়োজন না, অতএব বিশেষজ্ঞের সেবাটা তখন যার প্রয়োজন তিনি পাচ্ছেন, আর মানুষ তার দোরগোড়ায় প্রাথমিক সেবাটা পাচ্ছেন। সেই জিপি বেসড রেফারেল সিস্টেমটা আমাদের ধারণা যে নগর স্বাস্থ্যে আসলে একটা বড় ধরনের পরিবর্তন করতে পারবে। প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য মফস্বলে 14,000 কমিউনিটি ক্লিনিক আছে। অনেক দেরিতে হলেও এবার তা চালু হতে যাচ্ছে শহরে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধন্যবাদ। একটা জাস্ট একটা অ্যাড করি, সেটা হচ্ছে আহ, আহ, স্বাস্থ্য কমিশন ওনাদের কাজ শুরু করার আগে একটা জরিপ করেছেন এবং সেই জনমতে দেখা গেছে যে 92% অফ দ্য রেসপন্ডেন্ট চায় ওয়ার্ডে ঢাকায় যেন একটা প্রাইমারি কেয়ার সেন্টার থাকে। তার মানে জনগণও এখন জানে আসলে প্রাথমিক স্বাস্থ্য সেবাটা কোথায় নিতে হবে, কিন্তু আসলে সেগুলা হচ্ছে মানে আমাদের ওরকম ভাবে স্ট্যাবলিশ করা হয় নাই। তো ধন্যবাদ সবাইকে। জি ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর করে আমাদের হেলথ সিস্টেমে, বিশেষ করে আরবান হেলথ সিস্টেমের যে গ্যাপটা সেটাকে নিয়ে আলোচনা করার জন্য এবং পসিবল কিছু সলিউশনের জন্য। আমাদের চ্যাট বক্সে আমরা একটা কমেন্ট পেয়েছি আমাদের ডক্টর কাউসারের কাছ থেকে। যদি এই বিষয়ে আপনি ছোট্ট করে কিছু বলেন। বলতে, হোয়াট অ্যাবাউট দ্য ডিসেবিলিটি ইনক্লুশন স্ট্যাটাস, মানে আমাদের আসলে ডিসেবল পপুলেশনদের জন্য তো কিছু না কিছু সার্ভিস দরকার, যেহেতু আরবান পপুলেশন বেশি। কিছু বলবেন কিনা? এটা আচ্ছা। হ্যাঁ ম্যাডাম, থ্যাংক শুনতে ইউ পাচ্ছেন? হ্যাঁ। কাউসার, সুন্দর একটা প্রশ্ন করার জন্য। অবশ্যই পিপল এর কথা, হ্যাঁ। আচ্ছা, একটু আমরা জাহিদ, আমাকে কি শোনা যাচ্ছে? না ম্যাডাম, একটু ভাঙা ভাঙা শোনা গিয়েছে। আচ্ছা, এখন এখন কি অবস্থা? শোনা শোনা যাচ্ছে ম্যাডাম। শোনা, আচ্ছা আচ্ছা। তো ডক্টর কাউসারের যে প্রশ্নটা ডিসাবিলিটি রিলেটেড, ডিসাবিলিটি অবশ্যই ইনক্লুসিভ এর মধ্যে, তাই না? সেটা তো ডিসেবল পিপলদের মধ্যে যেটা যেটা তাদের তো কিছু ক্রনিক কেয়ার লাগে, লাইক ফিজিওথেরাপি, বাকি কাজে এগুলো কিন্তু ডেজিগনেটেড পয়েন্টস থাকবে। সেটা হয়তো সেকেন্ডারি রেফারেল লেভেল হতে পারে, হ্যাঁ, সেকেন্ডারি অথবা সেকেন্ডারি হবে স্বাভাবিকভাবে। আর যেটা প্রাইমারি কেয়ারের মধ্যে কিন্তু এত হয়তো নাও থাকতে পারে, তবে ক্রমান্বয়ে সার্ভিস এক্সপ্যান্ড করা অবশ্যই উচিত, কারণ বর্তমানে নাই, কিন্তু সেগুলো ক্রমান্বয়ে নিশ্চয়ই সার্ভিস এক্সপ্যান্ড করা হবে। না হলে তারা কিন্তু কোনো, আমরা যেটা বলি, নো ওয়ান উইল বি ল্যাগিং বিহাইন্ড, নিশ্চয়ই তার সেকেন্ডারি কেয়ারে সেন্টারে সেবার সুযোগ থাকবে। থ্যাংক ইউ। জি ধন্যবাদ। আমরা প্রফেসর হালিদা হানুম ম্যাডামের কাছে যাব। তার আগে যদি কেউ আমি একটা প্রশ্ন নিতে চাই আসলে ম্যাডামের উদ্দেশ্যে, এরপরে আমরা ম্যাডামের কথা শুনবো। কারো কোনো প্রশ্ন বা কোনো কমেন্ট আছে কিনা? জাহিদ, আমি ডক্টর ফয়সাল বলছি। আমি কি একটা হ্যাঁ প্রশ্ন করতে পারি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। প্রশ্নটা হলো যে আরবানে যদিও টিয়ার্ড মানে সার্ভিস সেন্টার নাই, কিন্তু আরবানে কিন্তু সার্ভিস প্রোভাইডারের অনেক অনেক আছে। সার্ভিস প্রোভাইডার মানে প্রাইভেট সেক্টরে এবং পাবলিক সেক্টরে সব মিলে প্রোভাইডার অনেক। তো এক্সিস্টিং এইসব প্রোভাইডারদেরকে ব্যবহার করার কি কোনো উপায় থাকবে? এই টিয়ার, এই যে যে স্ট্রাকচারটার কথা বলা হলো, এইটার মাধ্যমে এই যে এখন যে এক্সিস্টিং যেসব প্রোভাইডার আছে এদেরকে ব্যবহার করা যাবে? জি ম্যাডাম। এই এই উত্তরটাকে আমি আমি দিব। জি জি ম্যাডাম, হ্যাঁ। জি ম্যাডাম, প্লিজ। হ্যাঁ। আচ্ছা, সেটা আমি বলবো যে হালিদা ম্যাডাম পুরো সিস্টেমটাকে কিন্তু আমাদের রিমডেল করতে
করতে হবে। তো এই কঠিন জায়গাটায় আমি বলছি যে আমাদের সব হেলথ প্রফেশনাল ইনক্লুডিং ডক্টরসরা যদি সামনে আগিয়ে আসে তাহলে এটা সম্ভব। এবং আমরা যেরকম ভাবে গ্রামে যেরকম টিয়ার সিস্টেমে আমাদের ডক্টরসদের পোস্টিং হয়, ঠিক একইভাবে এখানেও পোস্টিং দিতে হবে। সো কাজে এটা একটা আমার মনে হয় যে পুরো সিস্টেমটাই আমরা যদি ওইভাবে ডিজাইন করা যায় এবং সবার মতামত নিয়ে, আমরা বলছি না যে এটা চাপিয়ে দেওয়া হলো কারো উপরে, কিন্তু আমার মনে হয় যদি আমরা দেশ সবার উপরে থাকে তাহলে এরকম একটা সিস্টেমের মধ্যে টুডে আর টুমরো আমাদের আসতেই হবে, যেগুলো অন্যান্য দেশে আছে। তাহলে আমরা কেন যাব না, তাই না? তাহলে আমরা কেন যাব না? সো এখানে আমার মনে হয় সিরিজ অফ যেটা মিটিং করে মত বিনিময় করে আমাদের এইটা অবশ্যই ইমপ্লিমেন্ট করা উচিত। স্যার যেটা বললেন, বিভিন্ন স্তরে স্তরে আমাদের ডাক্তারদের পোস্টিং, অবশ্যই আমাদের কিন্তু একটু আগেই আমাদের সাইদুর রহমান স্যার বললেন 5 জন ডাক্তার থাকবে সেখানে। তো 5 জন ডাক্তার থাকবে, দে উড বি ডেজিগনেটেড বাই দ্য গভর্নমেন্ট, তাই না? আবার অনেক সময় এনজিও থেকেও ওখানে লোক বরাদ্দ দেয়। আমি দেখেছি সিটি কর্পোরেশনে তারা একজন এপিডেমিওলজিস্ট, সে ডাক্তার, 12টা সিটি কর্পোরেশনে, সেটা হলো সেভ দ্য চিলড্রেন, ফান্ডেড বাই সেভ দ্য চিলড্রেন, তারা এপিডেমিওলজিস্ট এমপ্লয় করে। তো কাজেই সেখানে তাদেরও একটা নেগোসিয়েশন থাকবে নিশ্চয়ই। তো কাজে আমার মনে হয় যে স্যার এটা খুব কঠিন হলেও এটা আমাদের করতে হবে। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ ম্যাডাম, এবং থ্যাংক ইউ ডক্টর ফয়সাল। তবে আমি আহ, স্যারকে বলছি, ফয়সাল স্যারের যদি কোনো এই বিষয়ে বক্তব্য জি জি, থাকে তাহলে স্যার আপনি ফ্লোর ইজ ওপেন। হ্যাঁ, বলেন স্যার, আপনার কি ধারণা? আমার মানে এই যে আমাদের আরবান এলাকাতে এত এত প্রোভাইডার আছে, মানে বোথ পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টরে, এবং ওভারল্যাপিংও আছে। মানে পাবলিক সেক্টরের প্রোভাইডাররা তারা সন্ধ্যার সময় গিয়ে তারা প্রাইভেট সেক্টরের প্রোভাইডার হয়ে যায়। হুম, মানে এত প্রোভাইডার থাকা সত্ত্বেও এখন কি নতুন করে আমরা কি এইসব মানে সেন্টার গুলা ডেভেলপ করবো কিনা, নাকি এদেরকে কোনোভাবে মানে মানে অন্যভাবে কি কোনোভাবে সাজানো যায় কিনা, মানে এদেরকে কোনোভাবে এরিয়া ওয়াইজ ডেজিগনেট করে, যে প্রাইভেট প্র্যাকটিশনার খিলগাঁওতে আছে সে ওই এলাকাতে তার তার যে রাস্তার মধ্যে সে যেখানে বসে সেইখানে হয়তো সে 100 ফ্যামিলিকে দেখলো, ওই 100 ফ্যামিলি তার হুম, কাছে হুম, আসলো। মানে হুম, এক্সিস্টিং রিসোর্সেস দেরকেও আরো জি, বেটার ইউটিলাইজেশনের চিন্তাটা করা। মানে আমি আমি আমার কাছে মনে হয় যে মানে এই এক্সিস্টিং রিসোর্সেস গুলা চিন্তা না করলে, এদেরকে ইউটিলাইজেশনের চিন্তা না করলে পরে দেখা যাবে আরো অনেক ডাক্তার হয়ে যাচ্ছে, আরো অনেক 5 জন করে ডাক্তারকে হুম, যদি হুম, এই হুম, হুম, 100টা সেন্টারে যদি দেওয়া হয়, 500 ডাক্তার, ওরে সর্বনাশ। তো মানে মানে পরে পরে লোকজন কোন ডাক্তার ছেড়ে কোন ডাক্তারের কাছে যাবে, এইটাতেই বিভ্রান্তিতে পড়বে। তো যাই হোক, আমার কাছে মনে হয় যে আমাদের এক্সিস্টিং সিস্টেম, এক্সিস্টিং প্রোভাইডারদেরকে যদি মানে রিঅর্গানাইজ হুম, রিঅ্যারেঞ্জ হুম, করা যায়, এবং হুম, তাহলে হয়তো বা ওই যে এডিশনাল 5 জন করে ডাক্তার যে আবার পোস্টিং দিতে হবে, এটা হয়তো দেওয়া লাগবে না। হুম, থ্যাংক রাইট, ইউ। হুম। জি রাইট। স্যার, জি স্যার, এরকম একটা সমন্বিত একটা আমার মনে হয় স্ট্র্যাটেজি থাকলে এটা সম্ভব। আপনি যেটা বলেছেন যে সেটা আমাদের মানে আমাদের ফাইন্যান্সিংটাও কমে যাবে, প্লাস স্যার যেটা এক্সিস্টিং ফ্যাসিলিটির মধ্যেও আমরা একটা কর্নার রাখতে পারি যেখানে প্রাইমারি কেয়ার দেওয়া হবে বাই রোটেশন আছে। এটা সম্ভব আমার মনে হয়। স্যার যেটা বললেন দ্যাট ইজ ভেরি মাচ অ্যাপ্রিসিয়েটেবল, যে করা আসলে এটা ভাবনা যায়, ভাবতে পারা যাবে ইনশাল্লাহ। জি, জি, থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ স্যার। আমি এই পর্যায়ে যদি প্রশ্ন থাকে, আমরা হালিদা ম্যাডামের কথা শোনার পর আরো কিছু প্রশ্ন নিতে চাই। সো হালিদা ম্যাডামকে আমি শিওর অনেকেই চেনেন, তারপরে একটু পরিচয় করাই দিই। আবার যারা, যেহেতু অনেকেই পরে জয়েন করেছেন, ডক্টর হালিদা হানুম আক্তার, উনি সিনিয়র ফ্যাকাল্টি হিসেবে জন হপকিন্স স্কুল অফ পাবলিক হেলথে কর্মরত আছেন। উনি আমাদের বাংলাদেশের বিইউএইচএস এও কাজ করছেন, ফাউন্ডার প্রেসিডেন্ট সোসাইটি ফর হেলথ প্রমোশন লিঙ্ক, এবং আরো অনেকগুলো পরিচয় আছে। সো ম্যাডাম, আপনাকে রিকোয়েস্ট করবো যে ওভারঅল আমাদের এই টপিকের উপরে কিছু বলার জন্য, বা কি করা যায় আসলে এটা। জি, থ্যাংক ইউ। আমার মনে হয় যে আজকের টপিকটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। আমরা যেহেতু স্বাস্থ্য সেবা দিয়ে থাকি, যেখানে স্বাস্থ্যর আম, একটা যেটা হেটারোজেনাস পপুলেশন থাকে, ওখানে আমরা কিভাবে স্বাস্থ্য সেবাটাকে দিব, এটা একটা আমাদের বড় একটা চ্যালেঞ্জ আমি বলবো।
আমি যখন সূর্যের হাসির চিফ অফ পার্টি ছিলাম তখনও আমাদের একটা মেজরিটি সার্ভিস প্রভিশন রেসপন্সিবিলিটি ছিল ফর দ্য আরবান পপুলেশন, এবং তখন আমরা MOLGRDর সঙ্গে বসে আমরা প্ল্যান করতাম যে আমরা কিভাবে আরবান পপুলেশনকে আনতে পারি। তো এখনো আমরা যখন আলোচনা করছি, তা আমার কাছে মনে হচ্ছে যে আমরা সব এখনো ওই পর্যায়েই রয়ে গেছি। আমরা খুব একটা অর্গানাইজড একটা সিস্টেম আজকে পর্যন্ত তৈরি করতে পারিনি। কথা হচ্ছে, সবাই আলোচনা করছে, সবাই যার যার পর্যায়ে বিভিন্ন ভাবে আমরা সেবা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আরবান পপুলেশনের নিডটাকে অ্যাসেস করে প্রপারলি, তার যে হেটেরোজেনাস পপুলেশন আছে তার নিডটাকে পুরোপুরি অ্যাড্রেস করে সেইভাবে তার সেবাটা তাদের কাছে পৌঁছে দেওয়াটা, ওই সিস্টেমেটিক একটা পর্যায়ে আমরা এখনো আসিনি। এখনো খুচরা খুচরা আমরা সেবা দিচ্ছি। ডক্টর ফয়সাল যেটা বলছিল এবং আমাদের শারমিন যেটা বলেছেন, যে আপনি যখন আরবানে দেখবেন সেখানে উম, খুব বড় বড় প্রাইভেট সেক্টর ক্লিনিক্স আছে, বড় বড় স্পেশালিস্টরা আছে, আপনার ওখানে যাওয়া ডিফিকাল্ট, অ্যাপয়েন্টমেন্ট করা ডিফিকাল্ট, আউট অফ পকেট একটা বড় এক্সপেন্স একটা বড়। আপনি দেখবেন বেশিরভাগ লোক, এই যে আমরা কিছুদিন আগে অ্যান্টিবায়োটিক নিয়ে অনেক কথা বলছি কেন, আপনি কি ডাক্তারের ফিস দিবেন নাকি আপনি ওষুধ কিনবেন? তখন কি হচ্ছে, তখন ওরা সোজা ফার্মেসিতে চলে যাচ্ছে। ফার্মেসিতে যে ফার্মেসিস্ট আছে ওকে বলছে যে ভাই আমার গলা ব্যথা, কি আমার এই অসুবিধা হচ্ছে, আপনি আমাকে একটা ওষুধ দেন। ফার্মেসিস্ট তখন ওষুধ দিচ্ছে। ফার্মেসিস্ট যখন ফুল কোর্স দিতে যাচ্ছে বলে এত টাকা তো আমার কাছে নাই, আপনি আমাকে 3 দিনের ওষুধ দেন, বা 3 দিনের ওষুধ, আবার যদি ভালো না হয় আমি আবার আসবো। তো এই যে সিস্টেমে আমরা চলছি, এখান থেকে আমাদের আসলে বের হয়ে আসতে হবে। এখন বের হয়ে আসতে হলে একটা প্রপার প্ল্যানিং লাগবে। পপুলেশন বেস সার্ভিস দিতে হলে আমাদের পপুলেশনের আন্ডারস্ট্যান্ডিং, যেমন ডক্টর শারমিন বলছিলেন যে হ্যাঁ আমার এত পার্সেন্ট অ্যাডাল্ট, এত পার্সেন্ট ইউথ, এত পার্সেন্ট নারী, এত পার্সেন্ট শিশু, অ্যাট দ্য সেম টাইম এত পার্সেন্ট পাকা বাড়িতে থাকে, এত পার্সেন্ট স্লামে থাকে, দেয়ার মোবাইল হুম। পপুলেশন, তারা এক জায়গা থেকে আরেক জায়গা চলে যাচ্ছে, তাদের ঘর নাই, ওয়াটার নাই, স্যানিটেশন নাই। এই যে প্রবলেম গুলো, এটা তো আমরা কিন্তু যে কোনো সময় আমরা রচনা লিখতে পারবো, আমরা কাজ করি, কিন্তু এইটাকে একটা সিস্টেমে ফেলে ওই মানুষগুলোর কাছে তার প্রয়োজনীয় সেবা নিয়ে যাওয়াটা, এটা একটা প্রপার প্ল্যানিং এর দরকার আছে। কিন্তু কখন হবে আমরা জানি না। এটা এটা হেলথ ডিপার্টমেন্ট এবং MOLGRD এরা দুইটা যদি না বসে একসঙ্গে, না হলে তাহলে হবে না। দুজনকে একসঙ্গে, কিন্তু আমরা অনেক রকম চেষ্টা করে দুজনকে একসঙ্গে বসাতে পারছি না। সবাই নিজের নিজের স্বার্থ দেখছে আর একসঙ্গে হচ্ছে না। আমরা আজকেও দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, আমরা এতদিন কাজ করে আসছি হেলথ নিয়ে, আমরা এই যে পপুলেশনকে চিন্তা করে না আমরা প্ল্যানিং করি, না আমরা সার্ভিস প্রোভাইড করি। তো এগুলো খুব রিয়ালিটি। আমি কোনো নতুন কথা বলছি না, কিন্তু যেটা আমরা এমফেসিস করছি এবং যেটা আমরা অ্যাডভোকেসি করতে চাই, যে যারা সিনিয়র লেভেল লোক আছেন তাদেরকে আমাদের বারবার করে বলতে হবে যে ওই খালি ওষুধ দিয়ে দিলে হবে না। কমিউনিটি ক্লিনিক তো অনেক ওষুধ বিনা পয়সায় দেয়, আমরা কখনো ফলো আপ করে দেখেছি এটা কার কাছে যাচ্ছে, অ্যাপ্রোপ্রিয়েট ব্যক্তির কাছে যাচ্ছে না অন্য কোথাও চলে যাচ্ছে, অ্যান্ড হু ইজ প্রেসক্রাইবিং, হাউ ইট ইজ গিভেন। এই জিনিসগুলোর যদি আমাদের কোয়ালিটি আন্ডারস্ট্যান্ডিং না থাকে, প্রপার অ্যাক্সেসটাকে আমরা ঠিক মতো, যার দরকার সেবার সে অ্যাক্সেস টু দ্য মেডিসিন এবং সেবা পাচ্ছে কিনা, এই জিনিসগুলো আমাদেরকে খুবই চিন্তা করতে হবে। আমাদের রেগুলেটরি সিস্টেম উইক আছে, আমাদের ওভারল্যাপিং আছে, আমরা একই জায়গাতে নগর কেন্দ্র দিচ্ছি, একই জায়গাতে আপনার আরো অন্য ধরনের সেবা দেওয়া হচ্ছে, কে কোথায় যাবে বুঝতে পারে না। আমি সেদিন আমি আমি আরেকটা নতুন আমার একটা পরিচয় হয়েছে, ওটা আপনি জানেন কিনা, যে আমি রেড ক্রিসেন্ট যে সোসাইটি তার ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান আমাকে হেলথ মিনিস্ট্রি করেছে। তো এদের তো বিরাট বড় একটা কর্মকাণ্ড আছে এবং এদের বিরাট বড় একটা ভলান্টিয়ার গ্রুপ আছে, ইউথ ভলান্টিয়ার। তো আমি শুনলাম যে ওরা পিজি হাসপাতালে, এখন আমরা পিজিতেই আবার ওই নামে ফিরে এসেছি, পিজি হাসপাতালে ওরা এত ক্রাউডেড যে ওরা গিয়ে হেল্প করে ক্লায়েন্টদেরকে টু গো টু দেয়ার রেসপেক্টিভ প্লেস। টিকিট করলো, টিকিট করার পরে ওই 8তলা বিল্ডিং ওরা বুঝতে পারে না কোথায় যাবে, এসকালেটার আছে, লিফট আছে, কোনো ঢুকতেই একটা সাইনবোর্ড আছে, কিন্তু ওই সাইনবোর্ড পার হয়ে সবাই ভিতরে ঢুকে যায়, ওই সাইনবোর্ডের কাছে আর আসে না। তো এই যে অত বড় একটা হাসপাতাল দেশের,
অত বড় একটা ইউনিভার্সিটি লেভেলের আছে, ওখানে যদি আপনার এই ক্লায়েন্টদেরকে আমি সিস্টেমেটিক ইনফরমেশন না দিতে পারি, কোথায় যাবে, কিভাবে যাবে? তো আমি সেদিন পার্সোনালি গেছিলাম এবং আমি এদেরকে বললাম যে তাহলে আমরা একটা ওনাদের সঙ্গে আলোচনা করে বড় একটা আমরা ইনফরমেশন বোর্ড দেই যেখানে, এবং শুধু লিখে দিলে হবে না, ওখানে আপনি পিক্টোরিয়ালও দিবেন যাতে যে লেখাপড়া জানে না ও বুঝবে যে আমি চোখের ডাক্তারের কাছে চোখ দেখলে পারে কয় তলায় সেখানে যেতে পারবো। তো এই যে ক্লায়েন্টের কথা চিন্তা করে, পেশেন্টের কথা চিন্তা করে প্ল্যানিং করা ফর দেয়ার কনভিনিয়েন্স, গরিবকে গরিবের মতো করে আপনি সেই যতটুকু এফোর্ড করতে পারে তাকে আপনি যদি ইন্স্যুরেন্স সিস্টেম করে দিলেন বা একটা সোশ্যাল সিকিউরিটি, আমাদের এখন তো এনআইডি আছে, একটা গুড আইডেন্টিফিকেশন আছে, আপনি এনআইডির মাধ্যমে ইউ ক্যান গিভ ইন্স্যুরেন্স, ইউ ক্যান গিভ সাম কাইন্ড অফ সাপোর্ট। সোশ্যাল ওয়েলফেয়ার আমাদের যে ডাইরেক্টরেট আছে তারা বলে যে আমরা কিছু কিছু দেই, কিন্তু ওই 500-600 টাকা দিয়ে তো কোনো কিছুই হবে না, ওইটা ইটস নট হেল্পফুল ফর দেম। এগুলো নিয়ে আমরা আজকাল আলোচনা করছি। আমরা একটু আলোচনা একটা হলো যে ডিজেবল মানুষকে কোথায় খুঁজে পাবো? এই পথ শিশু নিয়ে অনেকে কাজ করছেন, তাদেরকে একভাবে আপনি ট্রিট করছেন, আইডেন্টিফাই করছেন। এখন যে ওল্ডার পার্সন নিয়ে আমরা আজকাল কাজ করছি, এই ওল্ডার পার্সনকে আপনি কতখানি সেবা দিতে পারেন, আপনি কিভাবে তাদেরকে ম্যানেজ করতে পারেন? সুতরাং আর উইমেন অ্যান্ড চাইল্ড তো আছেই, এটা একটা সবসময়কারই একটা ইম্পর্টেন্ট গ্রুপ আছে যাদের দিকে আমাদের আরো বেশি অ্যাটেনশন দিতে হবে। সুতরাং আমার যেটা আজকের যেটা প্রতিপাদ্য বিষয় এবং সাজেশন থাকবে যে যারা আমরা হেলথ কেয়ার দিচ্ছি, হেলথ হেলথ কেয়ারের অ্যাডভোকেসি করছি, তারা কিন্তু এই দুই মিনিস্ট্রিকে একসঙ্গে নিয়ে বসিয়ে একটা প্রপার প্ল্যানিং ফর দ্য আরবান কেয়ার দিতে হবে। আর আউট অফ পকেট এক্সপেন্স এত বেশি ইন আরবান এরিয়া, মানুষ ভয়ের চোটে কোথায় যাবে না যাবে অসুখ নিয়েই বসে থাকে, অসুখটাই বাড়তে থাকে, অ্যান্ড দ্যাট ইজ মোর ভিজিবল। আপনি দেখবেন যে এনসিডির ক্ষেত্রে ব্লাড প্রেশার নিয়েই বসে আছে, লাংসের সিওপিডি নিয়েই বসে আছে, কোথায় যাবে, কার কাছে যাবে, অত টাকা কোথায়, অর্ধেক ওষুধ খাচ্ছে অর্ধেক খাচ্ছে না। তো এইগুলোকে আমরা এগুলোকে সামনে করে নিয়ে আমাদেরকে অ্যাডভোকেসিটা করতে হবে যে আমাদের একটা গুড সিস্টেম ফর দ্য আরবান হেলথ কেয়ার আমাদের এটা তৈরি করতে হবে, হুইচ উইল বি পপুলেশন টাইপ বেসড। একটা পপুলেশনের কি ধরনের সেবা সেইভাবে আমরা দিতে হবে। অনেক ধরনের আমাদের প্রতিষ্ঠান কাজ করছে, এদেরকে নিয়ে একটা হোমোজেনিটি, একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, ডিস্ট্রিবিউশন অফ রেসপন্সিবিলিটি করতে হবে। তো এই সিস্টেমেটিক ওয়েতে যদি আমরা না যাই তাহলে আমাদের আম, আমরা ঠিকভাবে পৌঁছাতে পারবো না। আমরা সব সময় বলে আসি যে আমাদের সিস্টেমকে স্ট্রেংথেন করতে হবে, সেটা আমরা রুরাল বলি আরবান বলি, সব জায়গাতেই কিন্তু ওই একই রোগ আমাদের, যে আমরা এখনো সিস্টেমকে স্ট্রেংথেন। ডাইভার্সিটি আপনি দেখেন, আমরা সিজারিয়ান নিয়ে কথা বলি, কত হাই সিজারিয়ান হচ্ছে, কোনো কোনো ধরনের আমাদের চিন্তা নাই, দুশ্চিন্তা নাই, আছি আমরা, চলছি। কেউ কেউ একটু আলোচনা করেছে আজকে, আমার মনে হয় যে দেয়ার ওয়াজ এ সেমিনার ওখানে, সিডাপে দেয়ার ওয়াজ এ প্রেজেন্টেশন অফ রিসার্চ। আমি যেতে পারিনি যদি আমার বোর্ডের মিটিং ছিল, বাট আমার মনে হয়েছে যে ওখানে একটা ভালো আলোচনা হয়েছে। তো আমরা এর থেকে বেশি যত বলবো আমি আই উইল বি রিপিটিং মাইসেলফ, যেটা আমি করতে চাই না। কিন্তু আমার অভিজ্ঞতার থেকে একটা আমার মনে হয় যে যেটা ফাইনালি আমাদের করা দরকার, যে আমাদের হেলথকে সাজেস্ট করা দরকার যে এখন আপনারা এমওএলজিআরডির সঙ্গে বসেন, মিউনিসিপাল কর্পোরেশনের সাথে বসেন, বসে একটা একটা কমপ্লিমেন্টারি একটা প্রোগ্রামকে চক আউট করে যাতে আমরা সবাইকে তাদের প্রয়োজন মতো আমরা সেবা পৌঁছে দিতে পারি, এরকম একটা ব্যবস্থাপনা তৈরি করা। আমি এখানেই শেষ করছি। জি ম্যাডাম, থ্যাংক ইউ। ম্যাডাম, আপনি বলছিলেন যে ক্রিসেন্ট সোসাইটি রিসেন্ট উদ্যোগটার কথা বলছিলেন। আমি জাস্ট হ্যাঁ। আমার একটা আইডিয়া একটু শেয়ার করতে পারি আপনাকে, হুম যে হুম এই বিষয়টা নিয়ে আমি কয়েকটা হাসপাতালের সাথে কথা বলার চেষ্টা করেছি আর কি এটা, এবং আমি রিয়েল টাইমে পেশেন্টদের প্রবলেমগুলো দেখেছি, সেই অভিজ্ঞতা থেকে বলছি। যেমন আমাদের একটা বড় প্রবলেম হচ্ছে, যেমন ধরেন পিজি হাসপাতাল বা ঢাকা মেডিকেলে গেলে যে হয়তো 121 নম্বর ওয়ার্ডটা অথবা 121 নম্বর রুমটা, 21 নম্বর রুমটা, 22 নম্বর রুমটা বলে দিচ্ছে, কিন্তু এই রুমটা আসলে কয় তলায় সেটা তো ডিমার্কেশন নাই, ডানে না বামে। তো এই জায়গাটাতে যে কাজটা করা যেতে পারে, যদি আপনারা কখনো ইমপ্লিমেন্ট করেন, যেমন ধরেন আপনি বললেন যে একটা বিল্ডিং পিজি হাসপাতালের এই ব্লক, তাহলে এটার বিল্ডিং কোড হচ্ছে ধরেন 1000 বা 100, হোয়াট এভার ইট ইজ। তাহলে 100 কোড দিলাম, একতলা হইলে 101 ডট, এবার 1 2 3 4 5। তাহলে কিন্তু যখন 102 হবে তো বুঝবে 100 বিল্ডিং এর এটা দোতলাতে।
সো এইভাবে যদি নাম্বারিং গুলো করা যায়, বিল্ডিং এর মধ্যে যদি এই কোডটা রাখা যায়, হ্যাঁ হ্যাঁ এবং হ্যাঁ যদি মার্কিং গুলোকে খুব ঘন ঘন রাখা যায়, সো এটা কিছুটা কার্যকর হতে পারে রোগীদের মানে আমি মোকাবিলা যেটা বলতে চাচ্ছি যে এটা রেসপন্সিবিলিটি অফ দ্য হসপিটাল অথরিটি, কিন্তু ওনারা এটা এই যে ক্লায়েন্ট বেস চিন্তা, করছে আমরা না। বলি কাস্টমার বেস হ্যাঁ চিন্তা, হ্যাঁ। ওইটাকে আমরা কখনো করি না, আমরা হুম নিজের কথাই চিন্তা করি বেশি। হুম হুম তো এই পার্সপেক্টিভটাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে, এবং যাকে সেবা দেওয়ার জন্য আমরা লেখাপড়া শিখেছি, আমরা চাকরি করছি বা আমরা প্লেসড আছি, আমার হুম জব হ্যাঁ। ডেসক্রিপশন আছে, সেই মানুষটাকে যেন আমরা ঠিক মতো সেবা দিতে পারি, দ্যাট শুড বি আওয়ার ফাইনাল টার্গেট। রাইট। আমাদের ফয়সাল স্যার মনে হয় আরেকটু কিছু বলতে চাই, হ্যান্ড রেজ করেছে। ফায়সাল আমি বলো। আমি হালিদা আপা আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি বারবার করে বলো। বলছিলেন যে MOLG এবং মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ারকে একত্রিত বুঝতে হবে। বসানোর জন্য, হুম হুম এবং একত্রিত বসানো হচ্ছে না বা যাচ্ছে না। হুম কেন আপনারা ওই যে 2009-এ যে মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্টের একটা একটা আইন হইল, যে তাদেরকে সরকার আইন করে দিল যে তারা প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস দিবে আরবান এরিয়াতে, তো ওই আইনটারই তো বোধহয় পরিবর্তন দরকার, এবং ওই আইনের হয়তোবা পরিবর্ধন দরকার বা পরিমর্দন দরকার বা কিছু একটা দরকার। না হইলে তো যার যার মতো সে তো বসেই আছে, এবং যার যার মানে তাদের তো ক্ষমতা আইনগত ভাবে তাদের ক্ষমতা আছেই। ছাড়বে এবং না। হ্যাঁ। আপনি কি আমি কখনো চিন্তা করছেন হ্যাঁ কিনা যে ওই 2009-এর সেই আইনটাকে চেঞ্জ করা যায় যায় কিনা? আমি আমি একটু মানে একটু তো গ্যাপ হয়ে গেছে আমার। আমি যেটা বলবো যে এখানে যে অর্গানাইজার যারা আছেন, তারা ফয়সাল যেটাকে বললো, এটাকে আমরা সামনে রেখে যদি সামনে একটা সেমিনার করি, দ্যাট উইল বি মোর ইফেক্টিভ। আর আমি সাজেশন দেব যে আমাদের যে হেলথ হেলথ সংস্কার আচ্ছা। কমিশন, যেটা স্বাস্থ্য সংস্কার কমিশন, তারা আরবান হেলথ নিয়ে কি রিভিউ করেছে এবং কি রেকমেন্ডেশন দিয়েছে, এটাকে বের করে নিয়ে আসা। দে হ্যাভ ডান এ গুড রিভিউ আমার ধারণা, এবং তারা রেকমেন্ডেশনও দিয়েছে। যেমন আমি নারী সংস্কার কমিশনে ছিলাম, আমি জানি যে আমরা 3টা টাইম ফ্রেমে আমরা রেকমেন্ডেশন দিয়েছি। একটা হলো যখন ওটা তো পারি হয়ে যাচ্ছে, নেক্সট যখন ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, তারা কি কি করতে পারে সেই সুপারিশ দেওয়া ওই 5 বছরে। আর পরবর্তী লং টার্মে আর কি করতে হবে সেটা আমরা যদি ওইটাকে দেখি ওরা কি করেছে, এবং এই এই যেটা লয়ের কথা বলছে, ওইটাকে আমরা বের করে নিয়ে আসি ওখানে কি বলা হয়েছে, তাহলে কিন্তু আমরা আজকের আলোচনার একটা কমপ্লিমেন্টারি আমরা আলোচনা করতে পারবো, দ্যাট উইল কাভার দ্য হোল ইস্যু। এবং সেখান থেকে নিয়ে আমরা অ্যাডভোকেসি করতে পারি টু টু দ্য হেলথ মিনিস্ট্রি, যে দেখো এই জিনিস হয়েছে, সংস্কার কমিশন এটা বলছে, এত আগে এই জিনিসটা ছিল, সো লেট আস সিট ডাউন অ্যান্ড মেক সাম চেঞ্জেস, অ্যাপ্রোপ্রিয়েট চেঞ্জেস, যেটা আমাদের স্বাস্থ্য সেবাটাকে আরেকটু স্ট্রেংথেন করবে ফর দ্য আরবান পপুলেশন। তো এটা আমার একটা সাজেশন থাকবে। থ্যাংক ইউ ফয়সাল ফর মেনশনিং দ্যাট। আর ওই ওই যেটার কথা বলছে যে ওইটাকে আমরা বের করে নিয়ে আসি, আমার মনে হয় যে আপনারা আমাদেরকে হ্যাঁ। শেয়ার করতে পারেন, এবং আমরা আরেকটু দেখলাম। আর হেলথ সংস্কার কমিশনের ওদের রেকমেন্ডেশন কেউ, ওরা আরবান হেলথ নিয়ে একটা বড় এলাকায় স্পেস ওরা দিয়েছে, আমার ওটা একটু রিভিউ করা দরকার, আমি নিজেও রিসেন্টলি করিনি। আমার মনে হয় যে একটু সময় পেলে ওটা নিয়ে আমরা আলোচনা করলে এইটা আজকের হুম হুম। আলোচনাকে খুব ভালো করে কমপ্লিমেন্ট করবে। রাইট। আমরা ম্যাডামের কাছ থেকে থ্যাংক ইউ। আরেকটু শুনবো বা প্রশ্ন নিব দু একটা। আমরা এই পর্যায়ে একটা গ্রুপ ফটো নিতে চাই। আমি যারা আছেন সবাইকে রিকোয়েস্ট করব যে একটু জাস্ট ভিডিওটা অন করি আমরা, আমরা গ্রুপ ছবিটা নেওয়ার পরে আপনারা সবাই হ্যাঁ, আমার ভিডিও অন হচ্ছে না। আচ্ছা ও ঠিক আচ্ছা। আছে। এটা কে কে আমরা সবাই একটু অন করি। আফতাব ভাই। সজীব, আপনি আমি একটা আছি, আমি অন স্ক্রিনশট আছি। নিয়েন হুম। আমাদের সবার ফটো নিয়ে একসাথে। আমার ভিডিও তো অন করছে না ফ্রম দি স্যার কন্ট্রোল। অসুবিধা নেই, অসুবিধা, আমরা আচ্ছা, বুঝে নিচ্ছি যে আপনি আছেন স্যারের নাম দেখা নাম না যাচ্ছে আছে ওখানে, কেন ওখানে, তাই নাম নাম কেন আছে। ভিডিও নিচ্ছে না কেন? পুরো একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছে। হুম, সজীব, আপনি ফটোটা নেন, আমরা সবাই একটু তাকাই ক্যামেরার দিকে, স্মাইল। accept me.
জি, থ্যাংক ইউ সবাইকে যে সুন্দরভাবে আমাদের রেসপন্স করেছেন। সো আমি এই পর্যায়ে আরো দু একটা প্রশ্ন নিতে চাই। আমি আফতাব স্যারের হাত দেখছি, স্যার আপনার কথা শুনবো সবার শেষে। তার আগে আরেকজন সাইফুল, সাইফুল অ্যাসোসিয়েট ট্রেনিং ম্যানেজমেন্ট সামথিং, আপনি যদি আমার মনে হয় জাহিদ ডক্টর আরিফিন ইসলাম ভাই আছেন এনজিও সেক্টর থেকে। ভাই আপনি কিছু বলবেন? আরিফিন জি ভাই। প্লিজ। জি, থ্যাংক ইউ আপা। আফতাব ভাই। না, আমি না কিছু তেমন আচ্ছা। আমাকে যদি বলতে বলে আমি কিছু বলবো না, আসলে আপা কথাটা বলছেন। আমি শুধু বলতে চাই যে আমরা যখন প্ল্যান গুলো করি, আমাদের কিছুদিন আগেও কিন্তু একটা হেলথ রিফর্ম প্ল্যান হয়েছে, এবং তারপরে কিন্তু অনেক ক্রিটিসিজম আছে। এটা যে কোনো প্ল্যানই হোক না কেন, সবকিছু ক্রিটিসিজম হতেই পারে, কিন্তু যে জিনিসটা আমরা হয়তো প্রায়শই দেখি সেটা হলো যে হলিস্টিক্যালি চিন্তা না করা। যেমন এই যে যে পয়েন্টটা ফাসিল ভাই বলছিলেন যে আমাদের এখানে হিউজ একটা প্রাইভেট নেটওয়ার্ক আছে অফ ডক্টরস, রাইট? তো তারা কিন্তু কেউ না কেউ মানে মোস্টলি রিটায়ার্ড না হওয়া পর্যন্ত তারা সরকারেও থাকেন, আবার প্রাইভেটেও থাকেন। তাহলে এই যে জনগোষ্ঠীটা, এই যে এখন আবার আমরা আরো 500 ডাক্তারকে নিয়োগ দেবো, তারাও তো একটা সময় আবার এদের সাথেই যুক্ত হবে। যে তাহলে এরা আমাদের আসলে হেলথে কতটুকু কন্ট্রিবিউট, অফকোর্স হেলথে কন্ট্রিবিউট হচ্ছে, প্রাইভেট হেলথ আমাদের এখানে ফ্লারিশ করছে, আমাদের এখানে হেলথের ডেফিনেটলি নিড আছে, ডিমান্ড আছে, সেগুলো ফুলফিল হচ্ছে। কিন্তু আমাদের বৃহত্তর যে হেলথ যে কাঠামোটা, যে আমাদের ফ্রেমওয়ার্কটা, তার মধ্যে এদের উপস্থিতি নাই কেন? এটা তো বাস্তবতা যে তাদের কাছ থেকে আমরা মানুষজন সেবা নিচ্ছে বা তারা সেবা দিচ্ছে। এবং এটা কিছু কিছু এক্সাম্পল আমরা দেখি, যেমন বারডেমে আছে, তারা কিন্তু অফিস আওয়ারের পরে আবার সেই ফ্যাসিলিটিতেই তারা কিন্তু স্বাস্থ্য সেবা দিচ্ছে, প্র্যাকটিস তারা করে। প্র্যাকটিস করছে, সেখান থেকে তারা নিজেরাও পাচ্ছে, অর্গানাইজেশনও পাচ্ছে। তো এরকম মডেল গুলো আমরা কেন করছি না? এই এই জায়গাটা রেগুলেশন নাই, একটা এটা টোটালি আমি বলবো যে আনরেগুলেটেড, এবং এইটা আসলে আউট অফ পকেট এক্সপেন্ডিচারে এটা কতটুকু করার কন্ট্রিবিউট করে, দরকার। ডেফিনেটলি এটা আমরা এখনো হয়তো দেখিনি এটা, বাট ডেফিনেটলি আরবান এরিয়াতে তো হিউজ কন্ট্রিবিউট করে এটা। তো আমরা এই বিষয়গুলো আসলে যুক্ত হওয়া দরকার। আমরা যখন কাঠামো নিয়ে চিন্তা করি, হেলথ স্ট্র্যাটেজি কিংবা হেলথ পলিসি চিন্তা করতে হলে এগুলো আসা উচিত। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। আর কেউ কিছু অ্যাড করতে চায় কিনা, প্রশ্ন অথবা ছোট করে কমেন্ট? আমরা খুব দ্রুতই শেষ করতে চাই। আফতাব ভাই বলতে যাচ্ছে, আফতাব ভাই কিছু ফাতেমা বলবেন? ম্যাডাম কিছু বলতে চায়, হ্যাঁ ম্যাডাম প্লিজ। হ্যাঁ, ফাতেমা আপা। একটা ভাই বললে বলে দিই। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, আপাকে তো অগ্রগণ্য, আপা বলেন, আমরা শুনি তারপরে বলি। আপাকে আগে দেন। জি আপা প্লিজ। থ্যাংক ইউ সুযোগ দেওয়ার জন্য। একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা হচ্ছে, সেটা হলো আমাদের হেলথ সিস্টেম এবং আরবান হেলথ সিস্টেম। থ্যাংক ইউ প্রফেসর শারমিন আপা, মানে খুব ডিপ থটস এবং আই ওপেনিং প্রেজেন্টেশনের জন্য, এবং হামিদা আপা, ফয়সাল ভাই খুব ভালো ডিসকাশনের পয়েন্ট তুলে নিয়ে এসেছেন। আমি মানে আমার একদম পার্সোনাল বারবার এই জিজ্ঞাসাগুলো আমার কাছে আসে। সেটা হচ্ছে যে আরবান হেলথে কিন্তু ফ্যাসিলিটি অনেক হাই লেভেল, বাট আমাদের অ্যাক্সেসিবিলিটি এবং অ্যাফোর্ডেবিলিটি নাই। প্রশ্নটা ওখানে। এবং যখন আমি একটা সার্ভিসের পাশাপাশি একটা বেটার সার্ভিস রাখছি, তখন আমার পয়সা যদি নাও থাকে, আমি গরু ছাগল বিক্রি করে আমার সন্তানের জন্য সবচেয়ে ভালো জায়গাটাই যাইতে চাইবো। সেই জন্য আমার মনে হচ্ছে যে উইদাউট খুব লেজিসলেটেড এবং খুব স্ট্রিক্ট মানে কি বলবো, স্ট্র্যাটেজি ছাড়া, স্ট্র্যাটেজি বলবো না, মানে খুব ইমপ্লিমেন্টেশন ছাড়া আসলে মানুষের এখানে হেলথ সুরক্ষা হওয়াটা খুবই কঠিন, এবং আউট অফ পকেট খরচ আসলে আমরা বাঁচাতে পারবো না। সেখানে দাঁড়িয়ে আমার সবসময় মনে হয় যে প্রাইমারি হেলথ কেয়ার বলতে আমরা যেন এটা মনে না করি যে আমাদের পেশেন্টদের, যাদের অবস্থা ভালো নাই ইকোনমিক্যালি, যারা সলভেন্ট না, তাদের জন্য প্রাইমারি হেলথ কেয়ার। কিন্তু আমরা যদি উল্টাইটা মনে করি যে প্রাইমারি হেলথ কেয়ার মানে কতগুলো কম্পোনেন্ট, কোন কোন সার্ভিস আমি প্রাইমারি হেলথ কেয়ারে দিব, কোন সার্ভিসটার জন্য রেফার হলে সেকেন্ডারি বা টারশিয়ারিতে যাবে, তাহলে আমাকেও কিন্তু প্রাইমারি হেলথ কেয়ারের ওই সেন্টারে দাঁড়িয়েই আমার সেবাটা নিতে হবে। জিনিসটা যখন এরকম হবে, তখন কিন্তু আপনি আউট অফ পকেট কস্ট কমাতে পারবেন, বা আপনি কোয়ালিটি সার্ভিস দিতে পারবেন। না হলে আপনি প্রাইমারি হেলথ কেয়ারে বলছেন ঠিকই, 100টা ওয়ার্ডে 100টা সেন্টার করে দিচ্ছেন, ওখানে কোয়ালিটি হেলথ কেয়ার হচ্ছে কিনা সেই বিবেচনাটা কার হাতে থাকবে, সেই দায়টা কার হাতে থাকবে? তো আমি আসলে অনেক বেশি বলবো না, এখানে আরো অনেক বিজ্ঞজনের মতামত শুনবো। আমি শুধু আমার এই কোশ্চেনটাই থ্রো করলাম, বা মনে করছি যে আপনারাও এটা নিয়ে একটু চিন্তা করতে পারেন। থ্যাংক ইউ। জি ম্যাডাম, খুব সুন্দর, খুব সুন্দর একটা চিন্তা আসছে। ম্যাডাম হালিদা ম্যাডাম কিছু বলবেন কিনা? ফাতেমা ম্যাডাম আমি কমেন্ট। আমি তো মোটামুটি
মোটামুটি বলে ফেলেছি। আমার মনে হয় যে আমরা সবাই যা যা বলছি কিছুটা রিপিট করছি আওয়ার সেলফকে। হ্যাঁ, কেন ইস্যুগুলো কিন্তু এখনো রয়েই গেছে। আমি তো আমার কথাতে বলেছি যে যদি কোনো জায়গায়, যেটা আমি সংস্কার কমিশন বললাম যে আমরা আজকে আমি আমি সময় পাইনি দেখে রিভিউ করতে পারিনি, ওটাকে রিভিউ করে ওদের কি রেকমেন্ডেশন আছে, ওখানে হেলথ এক্সপার্টরা কি বলেছেন, ওটাকে নিয়ে আমরা যেতে পারি যে ওটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা কি করতে পারি, আমরা গভর্নমেন্টকে কি সাজেশন দিতে পারি ফ্রম ফাউন্ডেশন লেভেল থেকে বা পাবলিক লেভেল থেকে। তো ওই ধরনের এখন আওয়াজ তুলতে হবে আমাদেরকে, মানে না হলে পারে জিনিসগুলো আগাবে না। জি। এখন নতুন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তাদেরকেও অ্যাওয়ার করাটা, ইম্পর্টেন্স হুম, কোথার উপরে দিবে এই জিনিসগুলো আমাদের, দিস ইজ দি বেস্ট টাইম আমি বলবো, তারপরে আমাদের এটা করতে হবে। জি, সো জি, এই ধরনের সেমিনার গুলো কাজে লাগবে, এগুলো রেকর্ডিং আমরা আবার ফেসবুকে দিয়ে দিব, লেট আদার পিপল অলসো রিভিউ অ্যান্ড বি অ্যাওয়্যার অফ। তো এই জি, ধরনের জিনিসগুলো অ্যাডভোকেসিটা আরো বেশি করে করতে হবে আমাদের। প্রয়োজন। জি, থ্যাংক ইউ। সেগুপ্তা ম্যাডাম, আপনি কিছু থ্যাংক বলবেন ইউ। কিনা? আহ, আচ্ছা। এই ইয়েতে ডক্টর জাহিদ, সরি, হ্যাঁ আমি আমি একটু যেটা বলতে আমি এটাই চাচ্ছিলাম যে বলতে ফাতেমা চাচ্ছি আপা যে যে প্রশ্ন, আজকে আমার শোনার হ্যাঁ, বেলা, আমি শুনছি এবং আই এম Okay, লার্নিং। থ্যাংক জি, ইউ সো মাচ। শারমিন ম্যাডাম কিছু আচ্ছা, বলছিলেন। হ্যাঁ আমি যেটা বলতে চাচ্ছিলাম আপা যেটা বললেন আর কি, যেটা অন্যান্য দেশে আছে, মানে এই এই প্র্যাকটিসটা তো আমাদের দেশে নাই। সেজন্য এই প্র্যাকটিসিং পলিসিটা আসলে চেঞ্জ করা দরকার। এবং আমি যেটা বললাম যে এটা আসলে মেইন যারা মানে সার্ভিস প্রোভাইডার, আমি বলবো ডাক্তাররা, মানে ডাক্তাররা যদি এটার সাথে মানে ঐক্যমত পোষণ করে, তাহলে এটা খুব ইজিলি ইমপ্লিমেন্ট করা যাবে। এবং এটা কিন্তু একটা রিপিটেড একটা তাদের সাথে কথা বলতে হবে, যেটা যোগসূত্র স্থাপন করতে হবে। এবং সেটা এবং অন্যান্য দেশ যদি পারে, এবং তাদের সোশ্যাল কনটেক্সট তো আমাদেরই মতো, তাহলে মানে আমরা কেন, তাইলে এখানে আমি বলবো যে এটা এখানে আসলে অনেক নেগেটিভ কথাও চলে আসে, কিন্তু এটা যেহেতু এই ফোরাম না, আমি আর ওটা কিছু বলতে চাচ্ছি না। কাজে এইখানে খুব স্ট্রিক্ট আইন প্রণয়ন না করে যদি আমরা এগুলা করি, তাহলে ওই যে যেটা ফাতেমা আপা বললেন, আইন আইনের জায়গায় থাকবে আর আমরা আমাদের মতোই কাজ করব। কাজে সেক্ষেত্রে এটা কোনো ভালো কিছু বয়ে আনবে না। তো তার আগে আমাদের মাইন্ডসেট থেকে শুরু করে লেজিসলেশন থেকে শুরু করে সবকিছুতেই পরিবর্তন আনা দরকার। জি, থ্যাংক ফাতেমা ইউ। অ্যাকচুয়ালি আপা। আপা আমি একটু ইন্টারাপ্ট করছি হয়তো বা, সেটা হচ্ছে এখানে শুধুমাত্র ডাক্তাররা কিন্তু ফ্যাক্টর না। ধরেন তা আমার না, পয়সা হ্যাঁ, আছে, হুম হুম তা হুম, আমি এখন তো ওই বড় পপুলেশন, হ্যাঁ, প্রফেসরের কাছে যে ক্লায়েন্টও আমি আছে, প্রাইমারি হেলথ কেয়ারটা নিব। হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ, নখের আগায় একটু চুলকাচ্ছে, আমি তো ওই জন্য প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে যাবো না। আমি ওটাই যাবো না, বলছিলাম যে আমরা হ্যাঁ যদি হ্যাঁ একদম হ্যাঁ ফিক্স হ্যাঁ করতাম যে এই কম্পোনেন্ট এইখানে সার্ভিস, এবং হ্যাঁ হ্যাঁ, আমাকে এই সেটা নিতে জিনিসটাই, বাধ্য, হুম, আমি অন্য জায়গায় গিয়ে আর হ্যাঁ প্রাইমারি হ্যাঁ, কেয়ারটা পাবো হুম না, হুম, অনলি দেন আসলে এটা পসিবল, এবং তখন হ্যাঁ হ্যাঁ ডাক্তাররাও সেবা দিতে বাধ্য। হ্যাঁ হ্যাঁ, ওইটাই জি, যার যার ধন্যবাদ। মানে জি, বাউন্ডারিটা ঠিক করে ফেললে ঠিক আছে। রাইট। থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ। আমরা একেবারেই শেষ কমেন্ট, আমরা আর কাউকে সুযোগ দিতে পারছি না। শেষ কমেন্ট শুনবো আমরা ডক্টর আফতাব স্যারের কাছ থেকে। আমাকে কি শোনা যায়? স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমি দেখা দিলাম না, কিন্তু পিছন থেকেই বলি। স্যার। তো টেকনিক্যাল কারণে যাই হোক, আসলে একটা তো ওয়ান সাইজ ডাজ নট ফিট অল আমাদের জন্য তো অবশ্যই। তো যাই হচ্ছে, আমি সেই শুরুতে যাব, ব্রিলিয়ান্ট প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশনের মাধ্যমে অ্যাটলিস্ট আমার যে নলেজ গ্যাপ ছিল সেই নলেজ গ্যাপ ফিল আপ হয়েছে। অ্যান্ড উইথ দিস ফ্রেশ নলেজ আমি এক্সপেক্ট করব যে আসলে আমাদেরকে সামনের দিকে যেতে হবে, কিন্তু কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে। ঘুরে ফিরে কিন্তু একটা জিনিসই আসছে খালিদা আপার কাছ থেকে এবং অন্যান্য সবার কাছ থেকে, যে পলিসি পলিসি লেভেলের ইস্যু আসছে। তো পলিসি থেকে আদৌ আমরা তাদের বাইন করতে পারছি বা করেছি বা করার কোনো সম্ভাবনা আছে? তো সেটা যদি না হয় তাহলে হয়তো আমরা যাই আলোচনা করেছি কতটুকু ইফেক্ট ফেলবে আমি জানি না। তো আমাদেরকে অবশ্যই মেইন জিনিস যেটা ইউএসসি নিয়ে, ইউএসসিটাকে যদি আমরা পজিশন করতে পারি ন্যাশনাল পলিসিতে, পলিসি ডিসকোর্সের মধ্যে আনতে পারি, তা আমার মনে হয় তাহলে আমরা হয়তো পলিটিক্যাল কমিটমেন্টটা পাওয়ার চেষ্টা হবে। এবং তাতে করে যা যা আমরা বলছি যে ইউএসসি গোল অর্জনের জন্য, সেটা আমাদের জন্য সহজ হবে। তো আমি এই মুহূর্তে খুব ফিল করছি আর্জেন্টলি যে আমরা এই তত্ত্বাবধায়ক সরকার আর ইন্টারিম গভর্নমেন্ট থাকা অবস্থায় যদি সম্ভব হয় সেই ইউএসসির বিষয়টাকে
ওই জায়গায় নিয়ে ওই যে প্রাইমারি হেলথ কেয়ারের জন্য লেজিসলেশন ড্রাফট করেছে এটা বাইন করা। এটা যদি আমরা বাইন এখন করে ফেলতে পারি তাহলে অন্তত একটা চাপ সৃষ্টি হবে নেক্সট পলিটিক্যাল লিডারদের যারা ইলেক্টেড হয়ে আসবে। তো এটা হলো আমার আমার এক্সপেকটেশন এন্ড সবার কাছে বলা যে লেট আস অ্যাডভোকেট ফর দিস, যে যেভাবে পারি এটার জন্য যেন একটু অ্যাডভোকেট করি। থ্যাংক ইউ সো মাচ। জি স্যার, থ্যাংক ইউ। আমরা একেবারেই শেষ পর্যায়ে। আমরা সবাই আসলে হেলথ সিস্টেম নিয়ে ভাবছি, আমাদের সিনিয়র জুনিয়র যে যার লেভেল থেকে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আসলে প্রত্যাশা অনুযায়ী আমরা আসলে তেমন কিছু করতে পারছি না। এ লট অফ গুড মাইন্ডস চেষ্টা করছি যে যার জায়গা থেকে। অনেক ধরনের ব্যারিয়ার আছে, সো আমরা চেষ্টা করেই যাব, হতাশ হওয়ার কিছুই নাই। আমরা যদি ইনশাল্লাহ। সামান্য কিছু প্রোগ্রেস করতে পারি, এটাও আসলে দিন শেষে একটা কল্যাণকর, দুনিয়া এবং আখিরাতে বোধ জায়গাতেই। সো আমরা এখানে শেষ করতে চাই। আগামী অন্য কোনো একটা প্রোগ্রামে আবার সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম। থ্যাংক জি ইউ, অনেক থ্যাংক ইউ ধন্যবাদ। ফর দ্য আসসালামু আলাইকুম। Thank you so much. ব্রিলিয়েন্ট থ্যাংক ইউ। উপস্থাপনা। Assalamu alaikum. ওকে, হ্যাঁ থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। Assalamu আল্লাহ alaikum. হাফিজ। আসসালাম।